বড় ভাইয়ার জন্য বউ দেখতে গিয়ে চোখ কপালে উঠে গেল। এটা কে? এটা তো লাবণী, যাকে 4 বছর আগে হারাইছি। কিন্তু লাবণীর সাথে আমার ভাইয়ার বিয়ে কিভাবে? কিছুই বুঝতে পারছি না। মেয়েটা আমাকে দেখে রীতিমতো চমকে গেছে। মেয়েটা ঘামতে শুরু করছে, সাথে আমিও। কারণ দুজন দুজনকে এখনো অনেক ভালোবাসি, শুধু রিলেশনটাই নেই। কিছুক্ষণ পর ভাইয়ার দিকে তাকিয়ে দেখি সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। থাকারই কথা, কারণ লাবণীকে যে দেখবে তারই পছন্দ হবে। ভদ্র, চুপচাপ, নীরব প্রকৃতির মেয়ে, সেই সাথে রূপবতী তো আছেই। কলেজে ফার্স্ট ইয়ারে উঠেই তার উপর ক্রাশ খাইছিলাম। কিন্তু সমস্যা ছিল, লাবণী আমার সিনিয়র, পুরো 1 ইয়ারের। তখন সে সেকেন্ড ইয়ারে পড়ে। তার পেছনে ঘুরঘুর করতাম, যেটা তার মোটেও ভালো লাগতো না। তবে আমিও হাল ছেড়ে দেইনি। প্রতিদিন তার জন্য অপেক্ষায় থাকতাম রাস্তার পাশে। কিন্তু লাবণী ফিরেও দেখতো না। আচ্ছা চলুন অতীতে ফিরে যাই, না হলে কিছুই বুঝবেন না। 4 বছর আগের ঘটনা। রাস্তার পাশে প্রতিদিন অপেক্ষা করার পরেও লাবণীর সাথে কোনো কথা বলতে পারতাম না। মেয়েটা কলেজে এসে মাঝে মাঝে আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে থাকতো। তবে বুঝতাম না কেন তাকাতো। আমি আমার মতো তার জন্য অপেক্ষা করতাম, কলেজেও নজরে রাখতাম। কিন্তু এভাবে আর কতদিন? বুঝে গেছিলাম মেয়েটির সাথে আমার আর কথা বলা হবে না। তাই ভাবলাম মেয়েটাকে একবার বলেই দেখি কি হয়। সেদিন সকাল সকাল বের হয়ে রাস্তার পাশে অপেক্ষা করছিলাম। যেহেতু সে আমার সিনিয়র, তাই কলেজে বলার কোনো উপায় ছিল না, কারণ বড় ভাইয়েরা আছেই। তাই মেয়েটা ধীর পায়ে এগোতে লাগলো। আমার হার্টবিট বাড়তে লাগলো। মেয়েটা কাছে আসতে আমি বলে দিলাম, আপু, আই লাভ ইউ। বিশ্বাস করেন, মেয়েটা সেদিন আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, আমি প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেছিলাম। আর কোনো কিছু শোনার অপেক্ষা না করে দিলাম এক দৌড়। কিন্তু বেশিক্ষণ দৌড়াতে পারিনি। আনমনে দৌড়ানোর সময় হঠাৎ করে একটা বাইক এসে মেরে দিয়ে যায় আমাকে। রাস্তার মাঝখানে পড়ে ব্যথায় কাঁদছি। অনেকটা কেটে গেছে, মাথাও ফেটে গেছে, উঠতে পারছি না। চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত শুধু লাবণীকেই দেখেছিলাম, আর চোখ খোলার পরেও তাকেই দেখলাম। মেয়েটা হাসপাতালে নিয়ে আসছে আমাকে। আমার মাথার পাশে বসে বসে কাঁদতেছে। মেয়েটার মায়াবী মুখটা এখন আমার চোখে ভাসে। সেদিন কিছু বলতে পারলাম না, তবে বুঝতে পারলাম মেয়েটাও আমাকে ভালোবাসে। যাওয়ার আগে লাবণী একটা কথাই বলে গেছিল, এরপর থেকে সাবধানে চলবা। আর আপু বলছো কেন? তাই তো ওভাবে তাকাইছিলাম। আর আমি তার অমন চাহনি দেখে সোজা হাসপাতালে। রিলেশন ছিল 1 বছর। তার বাবার ট্রান্সফার আর তার পরীক্ষার পর অন্য জায়গায় চলে যাওয়া, এই দুইটা কারণেই ব্রেকআপ হয়েছিল আমাদের। এটাই ভাবছেন? না, আসলে এসবের কিছুই না। লাবণী আরেকটা ছেলের সাথে মেলামেশা করত, যেটা আমার মোটেও ভালো লাগতো না। অনেকবার মানা করার পরেও সে শুনেনি আমার কথা। একদিন বলেছিলাম, কি এমন রিলেশন তোমাদের, যার কারণে সেদিন একটা থাপ্পড় মেরে ব্রেকআপ করে দিয়েছিল? অনেক কষ্ট পাইছিলাম সেদিন। তার কিছুদিন পর দেখি সত্যি ছেলেটার সাথে রিলেশন আছে লাবণীর। আর কি, আমি ছেড়ে দিলাম এই শহর, চলে আসলাম ঢাকায়। তারপর কেটে গেছে 4 বছর। লাবণীর সাথে এই 4 বছরে দেখাও হয়নি, কথাও হয়নি। তবে ফেসবুক আইডিটা ছিল। প্রতিদিন তার টাইমলাইনে ঘুরে আসতাম আর দেখতাম মেয়েটা ছবি আপলোড দিছে সেই ছেলেটাকে সাথে নিয়ে। চলুন এবার বাস্তবে যাই। অতীত খুবই বোরিং, বাস্তবটা উত্তেজনায় ভরপুর। এতক্ষণ তো 4 বছর আগের ঘটনা বললাম, এখন 4 বছর পরের ঘটনা। অপূর্ব, কেমন লেগেছে তোর? ভাইয়া আমার দিকে রাগী লুক নিয়ে তাকালো। আমি আপন মনে হাসতে লাগলাম। আমার আর লাবণীর সম্পর্কটা ক্রস কানেকশন। প্রথমে বড় আপু, তারপর গার্লফ্রেন্ড, তারপর এক্স গার্লফ্রেন্ড, আর আজকে ভাবি। ভাবি কেন বললাম জানেন? কারণ মেয়েটাকে সবারই পছন্দ হয়েছে। হঠাৎ আমি তাকালাম লাবণীর ঠিক পিছনে, তার ছোট বোনের দিকে। অনেক বড় হয়ে গেছে আর লাবণীর মতোই সুন্দরী। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমিও এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ভাবছি, দুই ভাই এক বাড়িতেই বিয়ে করব। তবে লাবণীর দিকে তাকিয়ে আরেকটা জিনিস ভাবিয়ে তুলল, ছেলেটার কি হলো যার সাথে লাবণীর রিলেশন ছিল? তাহলে কি ব্রেকআপ হয়েছে? কাজের চাপে লাস্ট 2 মাস লাবণীর প্রোফাইল চেকই করা হয়নি। সে যাই হোক, এসব ভেবে লাভ নেই। কিছুক্ষণ পর আব্বু জুয়েলকে বলল, তোরা যা, কথা বল আলাদা রুমে। জুয়েল আবার আমাকে নিয়ে গেল। বলেন তো কেমন লাগে? আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ মেয়েটা আসলো আর আমাকে বলল,
ভাইয়া একা দাঁড়িয়ে আছেন যে? কি করব বলো, তাদের সাথে তো আর যেতে পারবো না। আচ্ছা চলুন, আপনাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই। আচ্ছা চলো। এরপর আমি মেয়েটার পেছন পেছন হাঁটতে লাগলাম। মেয়েটা সবকিছু দেখাতে লাগলো। সব শেষে গেলাম ছাদে। ছাদে গিয়ে আমি বললাম, আচ্ছা তোমার নামটা কি? নীলা। তোমার নামটা তো খুব সুন্দর। জি ভাইয়া, আপনার নামটা কি? অপূর্ব ইসলাম। কি বললেন? অপূর্ব ইসলাম। আপনার নামটা আপনার মতোই কিউট আছে। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা তোমার নাম্বারটা দাও তো। কেন? এমনি দাও। সরি ভাইয়া, নাম্বার দিতে পারবো না। আচ্ছা সমস্যা নেই। তবে ফেসবুক আইডি পেতে পারেন। এ তো মেঘনা চাইতেই জল। কথা বলা শেষ করে নিচে নামতেই ধাক্কা খেলাম লাবণীর সাথে। তারপর আমি বললাম, সরি, আমি আসলে দেখি নাই। ইটস ওকে। তার হাতের আলতো স্পর্শে মনটাকে আবারও আঘাত করলো। শুকিয়ে যাওয়া ক্ষতটা আবারও ভিজে উঠল। চোখ দুটি জলে ভিজে ওঠার আগে চলে আসলাম। এরপর বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলাম। সবাই কথা বলতেছে ভিতরে। আব্বু কিছুক্ষণ তাকিয়েছিল আমার দিকে, তবে কিছু বুঝতে পারিনি। তার আগে চলে এসেছি। লাস্ট যেদিন তার হাত ধরে হাঁটছিলাম সেদিন খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল আর বলেছিল, ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। অথচ সেই আজ কত দূরে। আজ অনেক দিন পর সেই আলতো স্পর্শে অনেক স্মৃতি মনে পড়ে গেল। চোখটা ভিজে গেছে। 4 বছরেও নিজেকে বদলাতে পারিনি। এখনো বাচ্চাদের মতো কান্না করি। ইমোশনাল গুলা আর গেল না। গাড়িতে বসে ভাবছি নীলিমার কথা। কিছুদিন পরই সে আমার ভাবি হয়ে যাবে। তখন নিজেকে সামলাবো কিভাবে? বাসাতেই থাকবো না, তখনই ভালো হবে। বসে বসে অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি। হঠাৎ নীলা মেয়েটা এসে ডাক দিল। ভাইয়া। কোনো মতে চোখটা মুছে উত্তর দিলাম, হ্যাঁ বলো। আপনার নাম্বারটা? 019226456। আমি কল দিব রাতে। আচ্ছা দিও। এরপর নীলা চলে গেল। লাবণীর তো বিয়ে হয়ে যাবে, আমাকেও বিয়ে করতে হবে। বিয়ে তো নীলাকে করব, আর সেটা একই সাথে একই দিনে। তারপর রোম্যান্স করব লাবণীকে দেখিয়ে দেখিয়ে। আমি কেন একা থাকবো? সে তো কখনো কষ্ট পাইনি, আমি কেন পাবো? আমাকে ছেড়ে দেওয়ার পর তার জীবনে অন্য কেউ একজন ছিল, আর তাকে ছেড়ে দেওয়ার পর এখন তার বিয়ে। সুতরাং খারাপ থাকার তো কোনো কারণই নাই। তার একাকিত্ব দূর করার জন্য সব সময় কেউ না কেউ ছিলই। তবে আমি কেন আজও একা আছি? কেন নিজে নিজেই কষ্ট পাচ্ছি? সে পারলে আমি কেন পারবো না? আর সবচেয়ে বড় কথা হলো, নীলাকে ভালো লাগছে। মেয়েটাও আমাকে পছন্দ করে মনে হয়। এই সুযোগে বিয়েটাও সেরে ফেলা যাবে। একাও থাকতে হবে না, কষ্টও পেতে হবে না। একটু পর আব্বু আমাকে বলে উঠল, কি রে, চলে আসলি কেন? এমনি। সবাই গাড়িতে উঠল। ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। কিছুক্ষণ পর আমার ছোট বোন অরিন বলল, ভাইয়া, মেয়ে পছন্দ হয়েছে তো? আমি কি বলবো, তোদের পছন্দ হয়েছে নাকি সেটা বললেই হয়। আমাদের তো অনেক পছন্দ হয়েছে। কিরে অপূর্ব, তোর কেমন লাগছে মেয়েটাকে? হা। যেই মেয়ের ভালোবাসার জন্য আজও চোখের পানি ফেলি, আর আমাকে বলতেছে মেয়েকে কেমন লাগছে। তারপর আমি বললাম, মেয়ে তো দেখতে সুন্দর আছে, আর ভাইয়ার সাথে মানাবেও ভালো। তাহলে হয়েই গেল, রাতে ওদের ফোন দিয়ে জানাবো বিয়ের কথা। সেটাই ভালো হবে, আমিও একটা ভাবি পাবো। কিরে, তুই কবে বিয়ে করবি? করব কিছুদিন পর। আগে সবকিছু গুছিয়ে নেই তারপর। কিন্তু তার আগে তোকে বিয়ে দিয়ে দিব। আম্মু দেখো কি বলে। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম মিটি মিটি হাসতেছে। সবার পছন্দ হয়েছে অনেক, কোনো ঝামেলা করে লাভ নাই। ভাইয়ার সাথে বিয়ে হচ্ছে হোক। আর এমনিতেও আমি আর ওকে বিশ্বাস করতে পারবো না। যতই ভালোবাসি না কেন, বিশ্বাস একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। তবে মেয়েটার ছলো ছলো চোখের চাহনি আমাকে কষ্ট কেন দিতেছে? বাসায় এসে রুমে গিয়ে ফোনটা রেখে গোসল করতেই ওয়াশরুমে চলে গেলাম। নিজেকে সামলাতে হবে, এত ইমোশনাল হলে চলবে না। একটা মায়া জাল আমাকে জড়িয়ে রেখেছে। না পারি ভুলে থাকতে, না পারি ফিরতে। সব রাস্তা যে বন্ধ। নীরব অনুভূতি বেশি কষ্ট দেয়। একটু পর গোসল শেষ করে বাইরে আসলাম। অনেকবার ভাবলাম আর ভাববো না তার কথা, তারপরেও পারলাম না। কেন জানি তার কথাই ভাবতে ইচ্ছে করছে। কেন যে দেখা হয়েছে আল্লাহ ভালো জানে। কখনো ভাবিনি এভাবে দেখা হয়ে যাবে। যাই হোক, দেখা হয়েছে, এরপর কথা হবে। আরো অনেক কিছুই হয়তো হবে। তবে তার আগেই নীলাকে নিজের করে নিতে হবে, যাতে কষ্টটা কমে যায়। আর নীলাকে ভালোবাসতে পারলে তো কথাই নাই।
তখন আর মনে পড়বে না লাবণীর কথা। রাতে খাওয়া শেষ করে ছাদে দাঁড়িয়ে আছি। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে মাত্র ধরাইছি, ঠিক তখনই ফোন আসলো। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, চিনতে পারছেন আমাকে? সরি, কে আপনি? নীলা। ও সরি, তুমি? হুম। তো কেমন আছো বলো? জি ভালো, আপনি? ভালো। আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ, কেন? না মানে কালকে একটু দেখা করতাম, একটু সময় হবে? জি, কোথায় দেখা করবে বলো? আচ্ছা, সকালে পৌর পার্কের এই জায়গায় আসেন। আচ্ছা ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। কিন্তু বুঝতে পারছি না নীলা কেন কালকে ডাকলো। নীলা কি একা আসবে নাকি লাবণীও সাথে আসবে? কিছুক্ষণ ভাবলাম, তারপরেই যদি একা আসে তাহলে তো ভালো, আর যদি লাবণীকে নিয়ে আসে তাহলে তো সমস্যা। হয়তো অনেক কিছু গোলমাল হয়ে যাবে। লাবণীকে একা পেয়ে হয়তো কথা বলার ইচ্ছেটা প্রচন্ড বেড়ে যাবে। বলতে পারবো কিনা জানি না, অনেক কথাই তো জমে আছে। আর কয়েকটা প্রশ্ন যেগুলোর উত্তর না জানলে হয়তো জীবনটা এইরকম কষ্টের মধ্যে কাটবে। এখন আর এসব চিন্তা করে লাভ নেই, যা হওয়ার তা হবেই। দেখাই যাক না কি হয়। একটা রাত পরেই দেখা হচ্ছে। সিগারেট শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙতেই খেয়াল করলাম 8টা বেজে গেছে। 9টায় যেতে হবে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর হালকা নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম। পাশ দিয়ে রিক্সা চলে গেল কয়টা। আমি হাঁটছি আর ভাবতেছি, যদি সত্যিই ভাইয়ার সাথে নীলিমার বিয়ে হয় তাহলে কি আমি এক বাড়িতে থাকতে পারবো, নাকি নিজেকে সামলাতে পারবো না? লাবণী কি পারবে সামলাতে? তার তো কোনো সমস্যা হবে না, কারণ একটার পর একটা তার লাইফে আছেই। সেখানে আমি থাকলেই কি আর না থাকলেই কি? এসব ভাবতে ভাবতে চলে আসছি জায়গাটায়, কিন্তু কেউ নাই এখানে। নিরিবিলি একটা জায়গা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আরো 6 মিনিট সময় বাকি আছে। হালকা রোদ্দুরে হালকা ছায়া ভালোই লাগতেছে আজ প্রকৃতিকে, কিন্তু কেন জানি মনটা উদাস। আবার অস্থিরতা কাজ করছে কে আসবে সেটা ভেবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 1 বেজে গেছে। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি শাড়ি পরা 2টা মেয়ে আসতেছে। তার মানে লাবণীও আছে। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলাম। মাথা নিচু করে আছি। দুইজনে এসে আমার সামনে দাঁড়াতেই আমি মাথা নিচু করে ফেললাম। কি করব, কি বলবো কিছুই বুঝতে পারছি না। মস্তিষ্ক মনে হয় বিকল হয়ে যাবে এবার। একটু পর নীলা আমাকে বলে উঠল, অপূর্ব ভাইয়া, আপু আপনার সাথে কথা বলবে, তাই আপনাকে ডাকা। কি কথা বলবেন বলেন ভাবি। নীলা, তুই একটু ওইদিকে যা। আচ্ছা যাচ্ছি। জি ভাবি বলুন, কি বলবেন? তুমি ভাবি কেন বলতেছো? তো কি বলবো, কয়দিন পরেই তো আপনার বিয়ে আমার ভাইয়ের সাথে, তখন তো ভাবি বলতে হবে। তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি আর কি। হ্যাঁ, কয়দিন পর বিয়ে? এখনো তো আর বিয়ে হয়নি, তাই না? হয়নি, তবে খুব শীঘ্রই হবে। আচ্ছা, যেটা বলতে আসছিলাম, জি ভাবি বলুন। আই এম সরি ফর এভরিথিং। তোমার সাথে অনেক খারাপ করেছি। আমি তার জন্য মাফ চাইতে এসেছি। আমাকে মাফ করে দিও। আরে ভাবি, এটা কোনো কথা? আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আর আপনি যেহেতু আমার ভাবি, তাই আর কিছু মনে রাখার দরকার নেই। দেখো অপূর্ব, আমি সত্যিই চাই তোমাকে, কিন্তু এখন আর সম্ভব না। জি ধন্যবাদ, তবে সম্ভব থাকলেও আর আমাকে পাবেন না। ঠিক আছে, বেশি কথা বলতে পারবো না। নীলা আছে, শুধু এইটুকুই বলবো, মাফ করে দিও। জি ভাবি অবশ্যই। দুজন নিজেদের চোখের পানি মুছে আবার স্বাভাবিক হয়ে গেলাম। নীলাকে ডাক দিলাম, নীলা এদিকে আসো। নীলা আমাদের কাছে আসলো আর বলল, কথা বলা শেষ? হ্যাঁ, তোমার আপুও না বিয়েই হয়নি এখনো, তার মধ্যেই ভাইয়ার খোঁজ খবর নিতে চলে আসছে। ও সরি, ভাইয়ার নাম্বারটা তো দিলাম না। নাম্বারটা নাও, 018585181। আচ্ছা সানভি ভাইয়া শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আপনি কবে বিয়ে করবেন? ভাবতেছি আমি আর ভাইয়া একসাথে বিয়ে সেরে ফেলবো। দেখি ভালো মেয়ে পাই কি না। খুঁজেন, পেয়ে যাবেন। হ্যাঁ দেখি, যদি আপনার মতো কাউকে পাই তাহলে তো ভালোই হতো। আচ্ছা আমি যাই, আমার একটা কাজ আছে। একটা কথা ছিল। কি কথা বলো? এখন না, পরে বলবো। আচ্ছা ভাবি, আসি তাহলে। বলেই চলে আসলাম। বুঝতে পারলাম নিজেকে সামলে নিতে কোনো সমস্যা হবে না, কারণ আমি লাবণীর চোখে ভালোবাসা দেখিনি। তার চোখ
আজ কথা বলেনি। হ্যাঁ, সে কেঁদেছে, কিন্তু এটাও মনে রাখতে হবে মেয়েরা ছিচকাদু নেই, অল্পতেই কাঁদতে পারে। আমরা ছেলেরা পারি না। আমাদের ইমোশন মেয়েদের চাইতে বেশি, তবে সেটা প্রকাশ করি না। আমরা কাঁদি আড়ালে লুকিয়ে, কেউ দেখে না। হাঁটতে ইচ্ছা করছে না, তাই রিক্সা নিলাম। সারা রাস্তা ভাবলাম আজকে রাতে বাবাকে বলবো আমি নীলাকে বিয়ে করব, তাদের বাসায় প্রস্তাব দিতে। আমি একা থাকলে শিওর কিছু একটা ঘটবেই। যদি নীলা সাথে থাকে তাহলে নিজেকে অনেকটা সামলে নিতে পারবো। মেয়েটার চোখে ভালোবাসা দেখেছি। বাসায় ঢুকে আগে আম্মুর রুমে গেলাম। গিয়ে দেখি আম্মু আর অরিন বসে আছে রুমে। আমি রুমে ঢুকে আম্মুকে বললাম, আম্মু ক্ষুধা লাগছে, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। তোমার হাতে খাবো, খাইয়ে দিবা? দেখ পাগল ছেলে কি বলে, এত বড় হয়ে গেছে এখনো আম্মুর হাতে খেতে হবে? তুমি খাইয়ে দিবা কিনা সেটা বলো। ভাইয়া, তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোকে খাইয়ে দেওয়ার জন্য একটা লোক আনবো ভাবতেছি। ভাবি বানিয়ে। বিয়ে করবি? আগে তোর বিয়ে দিব, তারপর আমি করব। আম্মু, এবার কিন্তু ওকে মারবো আমি। আম্মু তুমি খাইয়ে দিবা কিনা তাই বলো। আচ্ছা দিতেছি। আমি কি করলাম তাহলে? আমাকেও খাইয়ে দিতে হবে? আচ্ছা দুজনকেই খাইয়ে দেবো, দাঁড়া খাবার নিয়ে আসতেছি। আম্মু রুম থেকে বের হতেই অরিনের গাল ধরে জোরে টেনে দিলাম। অরিনের সবচেয়ে অপছন্দের কাজ এটা। অরিন রেগে গিয়ে আমার চুল টেনে দিল। ভাই বোনের ঝগড়ার মধ্যে মন খারাপ উদাও হয়ে গেল। আর আম্মুর হাতে খাবার খেয়ে লাবণীর কথা ভুলেই গেলাম। আমার মন খারাপ থাকলে চানাচুর খাই, নয়তো আম্মুর হাতে খাবার খাই। মন খারাপ কোথায় চলে যায় নিজেও জানি না। খাওয়া দাওয়া শেষ করে ঘুমালাম একটু। বিকেলে ঘুম ভাঙতেই দেখলাম নীলা কল দিয়েছিল। আমি উঠে ফ্রেশ হলাম, তারপর ছাদে গিয়ে নীলাকে কল দিলাম। কলটা রিসিভ করতে নীলা বলল, হ্যালো। হ্যাঁ কল দিয়েছিলে দেখলাম। হ্যাঁ, কোনো সমস্যা আছে আপনার? সমস্যা কেন থাকবে? তাহলে? কিছু না, বলো কি বলবে। না, বলবো না। কেন বলবা না? কারণ আপনি তখন আমার কল রিসিভ করেন নাই। আমি অনেক রাগ করছি, তাই এখন বলবো না। আমি তখন ঘুমাচ্ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। আমি জানি না এত কিছু। আমি রাগ করছি, এখন যদি আপনি রাগ ভাঙাতে পারেন তাহলে কথাটা বলবো, নয়তো বলবো না। আচ্ছা একটা কথার উত্তর দাও তো। কি কথা? তুমি বিয়ে করবা কবে? সেটা আব্বু আম্মু জানে। আমাকে বিয়ে করবে? মানে? মানে বিয়ে করবে আমাকে? তোমার আপু আর আমার ভাইয়া, আমি আর তুমি করবে বিয়ে? জানি না। আরে রাগ করলে নাকি? আমি তো মজা করতেছিলাম। ও, রাগ করিনি, আমি ভাবছিলাম সিরিয়াসলি বলছেন। আরে না, তোমার তো বিয়ের বয়স হয়নি। কি? আমার 18 বছর হয়েছে আরো 2 মাস আগেই। তারপরেও তুমি তো পিচ্ছি এখনো, কেমন জানি বাচ্চা বাচ্চা লাগে। আপনার সাথে কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি বাচ্চা না, বুড়ি। এবার ঠিক আছে? ধুর, রাখলাম, বাই। বলেই কল কেটে দিল। হা হা হা, মেয়েটাকে রাগিয়ে বেশ মজা পাইলাম। তবে আরেকটা জিনিস বুঝলাম, মেয়েটা আমাকে ভালোবাসে। আর বিয়ের প্রস্তাব দিলেও কোনো সমস্যা নাই। যেহেতু আমি জব করি সেহেতু কোনো সমস্যা হবে না। কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেছে, খেয়ালই করিনি। রাতের আকাশ বরাবরই আমার ভালো লাগে। কেন জানি অন্ধকার খুব পছন্দ আমার। সবাই যেখানে দিনের বেলায় ঘোরাঘুরি করে আমি সেখানে রাতে ঘুরি। রাতটাই কেন জানি ভালো লাগে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে কেবলমাত্র সিগারেট ধরালাম, ঠিক তখনই অরিন ছাদে চলে আসলো। আমার হাতে সিগারেট দেখে বলতে শুরু করলো, ভাইয়া, তুই আবার সিগারেট খাচ্ছিস? আচ্ছা ফেলে দিতেছি। সব কয়টা আমাকে দে। কেন? দিতে বলছি, দে। আমি সিগারেটের প্যাকেটটা অরিনের হাতে দিলাম। ও সব কয়টা সিগারেট বের করে একটা একটা করে সব কয়টা সিগারেট ভেঙে ফেললো। এরপর বলল, এবার টাকা দে। ধর 100 টাকা নে। 1000 টাকা লাগবে। একটা ড্রেস দেখছি, 1000 টাকা। শর্ট আছে, তুই দিবি এখন? কি? 1000 দিতে পারবো না। দাঁড়া, আম্মুকে ডাকতেছি। আম্মু! আরে থাম থাম, দিতেছি। যা বিকাশ করলাম। আচ্ছা, খরচ সহ দিবি? আচ্ছা দিতেছি, তাও এবারের মতো মাফ কর। মানে আমি সব শুনেছি। আর এবার তোর একটা ব্যবস্থা হয়ে যাবে। টাকা তো আর এমনি এমনি নিলাম না। সিগারেট খাওয়ার অপরাধে 1000 টাকা নিলে হারাম হয়ে যাবে। তাই একটা কাজ করে দিয়ে তারপর নিব। মানে? বলেই দৌড়ে চলে গেল। আমি মনে হয় এবার গেলাম, জানি না কি বলবে। সবার আদর পেয়ে একদম মাথায় উঠে গেছে। আমি শিওর এখন গিয়ে আব্বুকে বলে দিবে আমার আর নীলার কথা। আল্লাহ,
এবারের মতো বাঁচিয়ে দাও। অরিন নিচে চলে গেল। মাথা ঘুরতেছে আমার। ও সব বলে দেওয়ার আগে আমাকে বলতে হবে, নয়তো আব্বু অন্য কিছু মনে করবে, তখন আবার ঝামেলা হতে পারে। তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম। আব্বু রুমে গিয়ে দেখি আব্বু আর আম্মু দুজনেই বসে আছে। আমি গিয়ে বললাম, আব্বু একটা কথা ছিল। কি কথা বল। আব্বু আসলে কিভাবে যে বলি, সত্যি অনেক লজ্জা লাগতেছে। নিজের বিয়ের কথা নিজে কিভাবে বলবো বলেন? কে কি করলো সেটা দেখার বিষয় না, আমি কি করলাম সেটাই দেখার বিষয়। লজ্জা তো করবে, তাই না? এরপর আব্বু বলল, এত ভাবার কি আছে, যা বলার বলে দে। আব্বু আসলে আমি বিয়ে করতে চাই। কি বুঝি নাই, আবার বল। বিয়ে করবে? বিয়ে লুকিয়ে লুকিয়ে? আর কয়দিন প্রেম করবে? এইবার মনে হয় সব গেল, কারণ আব্বু প্রেম প্রেম একদম পছন্দ করে না। এরপর আব্বু বলল, মানে কি? তাহলে কি এতদিন অপূর্ব তাহলে প্রেম করেছে আমাদের না জানিয়ে? কেউ কি জানিয়ে প্রেম করে নাকি? তা মেয়েটা কে শুনি? নীলা। কোন নীলা? আমার বড় ভাইয়ের হবু বউয়ের ছোট বোন। অপূর্ব, আমি কখনো ভাবিনি তুই এমন একটা কাজ করবি যা আমাদের সামনে থেকে। আব্বু আমি প্রেম করিনি, শুধু ভালো লাগছে তাই বলতে আসছিলাম যে ভাইয়ার আর আমার বিয়েটা একসাথে সেরে ফেললে কেমন হয়। আব্বু ধমক দিয়ে আমাকে বলল, চুপ কর বেয়াদব, কথা বলবি না একদম, চুপচাপ নিজের রুমে যা। আব্বুর কথা মতো রুমে চলে আসলাম, কিন্তু কেমন জানি লাগতেছে। আব্বু কি করবে কে জানে। দেখে তো খুব রেগে আছে মনে হলো। থাকলে থাকুক, তাতে আমার কি? বিয়ের বয়স তো হয়েছে, আর বেকার তো আর বসে নেই। বিয়ে করবই না কেন? বিয়ে না করালে পালিয়ে যাব। তবু লাবণীর সাথে এক বাড়িতে একা থাকা সম্ভব না। কখন কি ঘটে বলা যায় না। এখন নীলাই আমার সব। নীলাকে নিয়েই স্বপ্ন দেখতে হবে, তাকে নিয়েই বাঁচতে হবে। বসে বসে এসব কথা ভাবতেছি, এমন সময় অরিন রুমে ঢুকলো আর বলতে শুরু করলো, ভাইয়া, ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? আরে তোর বিয়ে হয়ে যাবে এবার। মানে? মানে হলো, আব্বু আর আম্মুর কথা শুনে যেটা বুঝলাম সেটা হলো, কালকে আব্বু আর আম্মু আবার যাবে ওদের বাসায়, আর তারপর নীলা ভাবির সাথে তোমার বিয়ে ঠিক করবে। কি সত্যি? হ্যাঁ সত্যি, তবে আমার মন খারাপ। কেন? তোর তো খুশি হওয়ার কথা। একসাথে দুইটা বিয়ে হবে বাড়িতে, আনন্দ করবি, মজা করবি। আরে ধুর, রাখ তোর মজা। আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেল, এখন হাত খরচ কই পাবো? মানে কি? মানে আর কি, তুই সিগারেট খাইতি আর আমি ওখান থেকে ইনকাম করতাম, এখন তো সব বন্ধ হয়ে যাবে। ভাবি তোকে তো আর সিগারেট খেতে দিবে না। আচ্ছা বোন, আমার কষ্ট পাস না। তোকে প্রতি মাসে 2000 করে টাকা দিব। কিন্তু কেন দিবি? আজকে আমার সব কাপড় তুই ধুয়ে দিবি, তাই। আমি পারবো না, এর আগেও তুই বলেছিলি কিন্তু টাকা দিস নাই। এবার দিব সত্যি। কসম? কসম। অরিনকে প্যান্ট শার্ট বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলাম। উপরের দিকে তাকিয়ে দেয়াল দেখতেছি। হঠাৎ বাদিকে চোখ পড়তেই পুরনো ডায়েরিটা চোখে পড়ে গেল। ডায়েরিটা বের করলাম। ডায়েরির প্রতিটা পৃষ্ঠায় ধুলো জমে গেছে। এটা তো শুধু ডায়েরি, আমার মনেই তো ধুলো জমে গেছে। ডায়েরিটা হাতে নিয়ে মুছে আবার রেখে দিলাম জায়গা মতো, কারণ ডায়েরিটা খুললে আবার লাবণবর স্মৃতিতে জড়িয়ে যাব। আর এর চাইতে ভালো নাই খুললাম। নিজেকে কেন আটকে রাখবো তার কাছে? লাবণী তো বন্দি নেই, মুক্ত পাখির মতো হাসছে। তবে আমি কেন বিরহ ব্যথায় কষ্ট পাচ্ছি এখনো? জানি এর কোনো উত্তর আমার কাছে নেই, তাই নিজেকে প্রশ্ন করে বৃথা সময় নষ্ট ছাড়া আর কিছুই না। কি ভেবে আবারও ছাদে গেলাম। গিয়ে নীলাকে কল করলাম। 2 বার রিং হতেই কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতেই আমি বললাম, হ্যালো। হ্যাঁ বলো। আমি তখনও বুঝে উঠতে পারিনি এটা নীলা নাকি লাবণী, তাই আবার বললাম, কি করো? আমি লাবণী। কথাটা শোনার পর বুঝতে পারলাম এটা লাবণী, নীলা নয়। হঠাৎ করে বুকের ভেতর ছ্যাদ করে উঠল। মনে হলো ইমোশনগুলা সব উপরের দিকে উঠে আসতেছে। এক একটা দীর্ঘশ্বাস যেন সব ইমোশন বের করে দিচ্ছে। আমি কোনো মতে বললাম, নীলা কোথায়? আব্বুর রুমে। ও, ওকে একটু ডেকে দাও, কথা আছে ওর সাথে। কি কথা আমাকে বলো। সুযোগ পাইছে এবার। কষ্ট দিছো আমাকে তুমি, এইবার তোমাকে জ্বালাবো আমি। দেখি কতটা সহ্য করতে পারো। আমি কোনো কিছু না ভেবে বলেই দিলাম, নীলার সাথে আমার বিয়ে নিয়ে কথা হবে কালকে, তাই ওর সাথে কিছু কথা ছিল। একটু ফোনটা ওকে দেওয়া যাবে? নীলার সাথে তোমার বিয়ে মানে? তোমার মাথা ঠিক আছে?
আমার মাথা হাত পা সব ঠিক আছে। এবার ওর কান্না মিশ্রিত কণ্ঠটা শুনলাম। অপূর্ব, তুমি কি সিরিয়াসলি বিয়ে করবা? বিয়ে তো করতেই হবে, তাই না? ভাবলাম একসাথে করে ফেলি। একসাথে থাকতে না পারলাম, বিয়ে তো করতে পারবো, তাই না? ওর ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজটা আমাকে কষ্ট দিতে লাগলো। তবে পুরনো কথা মনে পড়ে, আর কষ্ট লাগলো না। কতটা পেইন সে আমাকে দিছে। আমার সামনে দিয়ে বাইকে করে ঘুরছে, দেখিয়ে দেখিয়ে প্রেম করছে। তখন তো তার কষ্ট হয়নি, আজ কেন হচ্ছে? লাবণী তো খুশি থাকার কথা। সে যেমন ছেলে চাইতো তেমন ছেলে পেয়েছে, টাকাওয়ালা, হ্যান্ডসাম। বলতে দ্বিধা নেই, আমার বড় ভাই আমার চাইতেও দেখতে ভালো আর অনেক রোমান্টিক। তাহলে কেন পারছে না সে তাকে নিয়ে সুখে থাকতে? এসব ভাবতে ভাবতেই ফোনের দিকে তাকালাম আর বললাম, হ্যালো। আচ্ছা, আমি নীলাকে ফোন দিতেছি, কথা বলো। আচ্ছা ঠিক আছে। 2 মিনিট পর নীলার কণ্ঠ শুনতে পেলাম। আবার ফোন কেন দিছেন? একটা কথা জানার ছিল। কি কথা? আমাকে বিয়ে করবা? কি বলেন এগুলা? যা বলি তার উত্তর দাও, নয়তো অন্য মেয়ে দেখতে হবে। অন্য মেয়ের দিকে তাকালে না চোখ উপরে তুলে নিব। তার মানে বিয়ে করবা? আমার লজ্জা লাগতেছে, রাখি, বাই। আর শুনো, আরেকটা কথা জানার ছিল। কি কথা? তোমার বয়ফ্রেন্ড আছে? বিয়ের প্রপোজাল দিয়ে এখন আসছে বয়ফ্রেন্ড আছে নাকি জানতে। সরি, আসলে আমি জানতাম না তোমার বয়ফ্রেন্ড আছে। আমি মানা করে দিতেছি বাবাকে। বেশি বুঝেন কেন এত? শোনেন, আমার বয়ফ্রেন্ড নাই। ফোনটা কেটে গেল। লজ্জা পাইছে। আপন মনে হেসে উঠলাম। মনে হয় এবার সত্যি নীলার প্রেমে পড়ে গেছি আমি। উত্তেজনা কাজ করছে ভিতরে, কি হবে কালকে সেটাই ভেবে। তবে মনে হয় না খারাপ কিছু হবে, কারণ ভাইয়ার সাথে লাবণীর বিয়ে ঠিক হতে পারলে আমার সাথে নীলার কেন হবে না? এত চিন্তা করে লাভ নেই, এর চাইতে ভালো ঘুমিয়ে পড়ি। যা হয় কালকে দেখা যাবে। পরের দিন সকালে ঘুম ভাঙলো আব্বুর ডাকে। এই যে ওঠেন, সকাল হয়ে গেছে। আব্বু, এত সকালে ডাকতেছো কেন? 9টা বাজে, এখনো সকাল? ও, অফিসের সময় হয়ে গেছে। আজকে অফিসে যেতে হবে না। কেন? আপনার জন্য মেয়ে দেখতে যাব। উঠেন তাড়াতাড়ি। কোন মেয়ে? আছে একজন, আমার বন্ধুর মেয়ে। তুই যা করছোস, কখনো আবার কার সাথে পালিয়ে যায় বলা তো যায় না, তাই তোকে বিয়ে করাবো তোর ভাইয়ের সাথে। কিন্তু আমি তো নীলাকে। নীলাকে? কি? কিছু না। তাড়াতাড়ি আয়, সবাই অপেক্ষা করতেছে তোর জন্য। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আব্বু আবার কি শুরু করলো আল্লাহই ভালো জানে। কোন মেয়েকে আবার ধরে আনবে। যাই হোক, আমি ডিরেক্ট বলে দিব আমার পছন্দ হয়নি। নীলাকে ছাড়া কাউকে বিয়ে করব না আমি, এটাই ফাইনাল। গোসল করে রেডি হয়ে বের হলাম। আব্বু, আম্মু আর অরিন বসে আছে নিচে। নিচে যেতেই অরিন আমার দিকে তাকিয়ে মুচকি হেসে দিল। বোনটাও যা হইছে, সবার আদর পেয়ে একদম দুষ্টু হয়ে গেছে। আব্বু আম্মু আমাকে দেখে বের হতেই অরিনকে বললাম, ও তুই তো বললি নীলার সাথে আমার বিয়ে। আমি শুধু শুনছি তোকে বিয়ে করাবে। আমি ভাবছি নীলার সাথেই করাবে, তাই বলছি। আমি কি জানতাম নাকি যে আব্বুর বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করবে? ভালো করছস। আমার লাইফটা শেষ হয়ে যাবে যদি নীলাকে বিয়ে না করতে পারি। মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলছি। তা তো আসবেই। আমার বড় ভাইয়ের বইয়ের ছোট বোন বলে কথা, ভালোবাসতে হবে না? তবে আফসোস, তোর বিয়ে অন্য কারোর সাথে। এত কথা না বলে চল এখন দেখি কোন পেতনির সাথে বিয়ে করাই। চল। কথা বলতে বলতে গিয়ে গাড়িতে উঠলাম। ড্রাইভার নাই, তাই নিজেকেই ড্রাইভ করতে হবে। সবাই গিয়ে পেছনে বসলো। নিজেকে ড্রাইভার ড্রাইভার মনে হচ্ছে, তাই অরিনকে ডাক দিয়ে সামনে আনলাম। অরিন সামনে এসে আমাকে বলল, কি ব্যাপার? কি আর ব্যাপার, সবাই পেছনে বসলে নিজেকে ড্রাইভার মনে হয়, তাই তোকে সামনে আনলাম। আচ্ছা চলো। কিন্তু যাবোটা কোথায়? আপু, ভাইয়া জিজ্ঞেস করতেছে কোথায় যাবে। কোথায় আবার? সে যাকে ভালোবাসে তার বাসায় লুকিয়ে প্রেম করার শাস্তিস্বরূপ তাকে বিয়ে করানো হবে। আব্বুর কথা শুনে সেই লেভেলের খুশি লাগছে। মিথ্যা বলল কেন তাহলে? মজা নিস আমার সাথে, আমিও শোধ নিব এর। আমাকে টেনশনে রেখে মজা নেওয়া। নীলাদের বাসার সামনে এসে গাড়ি থামালাম। তারপর আব্বুর পেছন পেছন বাসায় ঢুকলাম। কেন জানি আজকে অনেক লজ্জা লাগছে। বুঝলাম সেদিন ভাইয়ারও সেম অবস্থা হয়েছিল। বাসার ভিতরে ঢুকে একজোড়া চোখ খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না চোখ জোড়া। আব্বুর সাথে গিয়ে বসলাম সোফায়। কিছুক্ষণ পর নীলার আব্বু আসলো। নীলার আব্বুকে দেখে আমার আব্বু
বলে উঠল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি? জি ভালো। রাতে যা বললাম সেটার ব্যাপারে কথা বলতে আসলাম। মেয়েকে দেখুন, তারপর না হয় কথা বলি। ডাকুন। এদিকে আই তো মা। ভীষণ অস্থিরতা কাজ করছে মেয়েটাকে দেখার জন্য। মনটা ভীষণ ব্যাকুল হয়ে পড়ছে। হঠাৎ দরজা ঠেলে বের হয়ে আসলো নীলা। কালো শাড়িতে পরেছে, হালকা মেকআপ আর হালকা লিপস্টিক, অন্যরকম লাগছিল তাকে। ইচ্ছে হচ্ছিল এখনই হাতটা ধরে ফেলি সারা জীবনের জন্য। বাহিরে কি ঘটছে সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই। আমি হারিয়ে গেছি নীলাতে। কেউ পারবে না আর আমায় সামলাতে। ঘোর কাটলো অরিনের ডাকে। এই ভাইয়া, হ্যাঁ বল। এদিকে আয়। বল। ভাবিকে নিয়ে রুমে যা, কথা বল। আচ্ছা, বুঝতে পারছি না কেন আলাদা রুমে যেতে হবে। দেখছিলাম তাকে দেখতে থাকি না, কেন বারবার যেতে হবে আলাদা রুমে? ঘোরটাই কেটে গেল। তবে আজকে তো সে নেশার মতো কাজ করছে। যতবার দেখতেছি ততবারই মাতাল হয়ে যাচ্ছি। পারফিউমের গন্ধে অবস্থা অনেকটাই খারাপ। চলে আসলাম আলাদা রুমে। জানি না আব্বু কি বলছে, আমি তো শুধু দেখছিলাম তাকে। যাই হোক, নীলার দিকে তাকিয়ে দেখলাম সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভালো করে তাকিয়ে লক্ষ্য করলাম শাড়ির কুচিটা এলোমেলো হয়ে আছে। তার মানে নীলা শাড়ি পরতে জানে না। আমিও তো পরাতে পারি না। কি হবে তাহলে? ধুরো, এত রোমান্টিক হয়ে কি হবে? সে নিজেই শিখে যাবে। দুজনেই চুপচাপ, এ যেন নীরবতা পালন করছে এমন কিছু। কি বলবো, কি বলা উচিত কিছুই বুঝতে পারছি না। মেয়েটাও চুপ করে আছে, সব দ্বিধা ভেঙে। আমি প্রশ্ন করলাম, বিয়েটা করতে তুমি রাজি? সরাসরি প্রশ্ন করাই নীলার মুখটা কেমন যেন লাল হয়ে গেল। আমিও বোকার মতো সরাসরি প্রশ্ন করে বসলাম, সে বিয়ে করতে? এখন কি বলবো? হার্টবিট অলরেডি অনেকটাই বেড়ে গেছে। এবার আর তাকে প্রশ্ন না করে নিজেই বলতে লাগলাম, তোমাকে সেই প্রথম দিন দেখেই প্রেমে পড়ে গেছি। যেহেতু ভাইয়ার বিয়ে আর মাত্র 15 দিন বাকি, তাই প্রেম করার সুযোগ নাই। খুব ইচ্ছা ছিল প্রেম করে বিয়ে করব। চলো না এই বাকি 15 দিন প্রেম করি, তারপর বিয়ে। যদি থাকো রাজি, বিয়ে ঠিক করব আজই। নীলা, উইল ইউ ম্যারি মি? ইয়েস আই উইল। নীলা কথাটা বলেই লজ্জায় আমার বুকে মুখ লুকালো। শিওর হয়ে গেলাম সেও আমাকে ভালোবাসে। নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে অনুভব করলাম মেয়েটা কাঁদতেছে। ওর কান্নার শব্দ পেয়ে আমি বলতে শুরু করলাম, কি হলো, কাঁদতেছো কেন? জানেন, আমি আপনাকে প্রথম দেখেই প্রেমে পড়ে গেছি। আমি ভেবেছিলাম পালিয়ে বিয়ে করব, কিন্তু আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেছে। এখন কি হবে? ও আল্লাহ, আমারে উঠাইয়া নাও। এই মেয়ে বলেটা কি? নীলার কোমরে হাত রেখে টান দিতেই আমার বুকের সাথে এসে আটকে গেল। এমন সময় দরজায় টোকা পড়ল। উফ, এখনই আসতে হলো। এরপর নীলার কানে কানে বললাম, তোমাদের বাসায় প্রাইভেসি নাই? আমার কথাটা শুনে নীলা খিলখিল করে হাসতে শুরু করলো। আমি দরজা খুলে দেখলাম বাইরে লাবণী দাঁড়িয়ে আছে। লাবণী আমাকে দেখে কেমন জানি হয়ে গেল, ছটপট ভিতরে ঢুকে গেল। আর আমিও কিছু না বলে বাইরে চলে আসলাম। হবু বউয়ের সামনে এক্স গার্লফ্রেন্ডকে কি বলবো? আমি এসে বসলাম আব্বুর পাশে। তারা কথা বলতেছে আর হাসতেছে। মনে হয় বিয়েটা কনফার্ম। একটু পর আম্মু আমাকে বলল, অপূর্ব, তোর মতো কি? আমি কি বলবো, তোমরা যা বলবে তাই হবে। তাহলে আর কি, আগামী মাসের 12 তারিখে তোদের বিয়ে। আচ্ছা আব্বু, আমি আসতেছি, আমার একটু কাজ আছে। আমিও যাবো, চল। আচ্ছা যা। সালাম দিয়ে বাহিরে চলে আসলাম। বাহিরে আসতেই অরিন আমাকে বলল, কিরে ভাইয়া, তোর কি মন খারাপ? না, মন খারাপ কেন হবে? যাকে চাইছি তার সাথে তো বিয়ে, মন খারাপ কেন হবে? জানি না, বাট মনে হচ্ছে মন খারাপ। আরে না, মন খারাপ না, এমনি মাথা ব্যথা করতেছে। তবে যাই বলিস না কেন, নীলা ভাবি চাইতে লাবণী ভাবি দেখতে সুন্দর। বলছে তোরে নীলা দেখতে সুন্দর, লাবণী চাইতে একটু খাটো শুধু, আর কিছু না। ওই হলো, নিজের বইয়ের প্রশংসা আর করতে হবে না। হুঁ, বাদ দে। ভাবতেছি তোর জন্য ছেলে দেখবো, একসাথে 3টা বিয়ে হবে বাড়িতে, খরচ কম হবে। ভাইয়া, খারাপ হয়ে যাবে কিন্তু। আমি এখন বিয়ে করব না, ঠিক আছে? তাহলে ঠিক আছে, যখন ইচ্ছা করিস। এখন চুপ থাক। ওকে। বাসায় এসে গোসল করলাম। ভালো লাগছে না কেন জানি। একটা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম দিলাম, কিন্তু বেশিক্ষণ ঘুম হলো না। ফোন কলের শব্দে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি নীলার কল। হ্যালো। কি করেন? এই তো ঘুমাচ্ছিলাম। তুমি? ভাবতেছি কি ভাবতেছো? কত তাড়াতাড়ি কত কিছু হয়ে গেল, তাই না? অনেক কিছু হয়ে গেছে। সামনে তো আরো অনেক কিছু হবে।
এখন বলো, কি জন্য কল দিছো? আজকে একটু ঘুরতে বের হব তোমার সাথে, তাই। ভাবিকে নিয়ে আসবা? না, একাই আসবো। আর আপু তো শপিং এ গেছে তোমার ভাইয়ার সাথে। কি? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? আর 14 দিন পরে তো বিয়ে, এখন থেকে শপিং করবে না তো কখন করবে? আমি এই জন্য অবাক হইনি। অবাক হয়েছি তুমি এখনো শপিং এ যাও নাই তাই। আমি কি একা একা শপিং এ যাব নাকি? না, একা কেন যাবা? এখন আমার সাথে যাবা। রেডি হয়ে নাও তাড়াতাড়ি। সত্যি নিয়ে যাবেন? না, মিথ্যা মিথ্যা নিয়ে যাব। তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি, 3:30 মধ্যে আসবা। আচ্ছা, আপনি দাঁড়ান টঙের দোকানে, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবা। ঠিক আছে, বাই। রেডি হয়ে মামার দোকানে গিয়ে দেখি সব বন্ধুরা একসাথে আড্ডা দিতেছে। কাজের চাপে পড়ে অনেকদিন আড্ডা দেওয়া হয় না। গিয়ে বসলাম ওদের সাথে। কিরে, কি খবর? তোকে তো আর দেখাই যায় না। কেমনে দেখবি, সারাদিন তো অফিসেই থাকি। তা ঠিক, তবে বাবার এত টাকা কি করবি? তোর চাকরি করার কি দরকার? শোন ভাই, তোদের বাবার টাকা আছে, তোরা বসে বসে খা, আমারে জ্ঞান দিস না। আচ্ছা ঠিক আছে, আজকে রাত 9টায় পার্টি আছে, তুই আসবি। কিসের পার্টি? আমার গার্লফ্রেন্ডের বার্থডে। আচ্ছা, আসবো। আমি বাহিরের দিকে তাকিয়ে দেখি নীলা আসতেছে, তাই আমি ওদেরকে বললাম, দোস্ত, একটা জিনিস বলা হয়নি। কি? 12 তারিখ আমার বিয়ে, সবাই আসবি, কার্ড পাঠিয়ে দিবনি। কি বলিস? কেমনে কি? আর বলিস না, বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে এক বাড়িতে দুইটারে পছন্দ হয়েছে। কি আর করার, আব্বা বিয়ে করাইব এখন। হ্যাঁ ভালো, সবাই দেখি বিয়ে করতেছে, তুই বিয়ে করলে আর 2 জন বাকি। আচ্ছা দোস্ত থাক, রাতে কথা হবে। নীলা আসতেছে। অপূর্ব? নীলা মানে? তোকে রাতে সব বলবো, এখন যাই, বাই। নীলা এসে দাঁড়িয়ে আছে, খেয়ালই করিনি। দৌড়ে গিয়ে রিক্সায় উঠলাম আর বললাম, সরি, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হওয়ার কারণে একটু আড্ডা দিলাম। ঠিক আছে, তবে এত কাছে কেন বসেছেন? দূরে যান। নীলার কথায় কিছুটা অপ্রস্তুত হলাম, আমি কিছু বলতে পারলাম না আর একটু বাহিরের দিকে চেপে বসলাম। তার কথায় পুরো বোকা বনে গেছি। বাহিরের দিকে তাকিয়ে আছি, হঠাৎ নীলা টান দিয়ে তার দিকে টেনে নিল, তারপর আমার কাঁধে ওর মাথা রাখলো। চোখ বন্ধ করে আছি, কয়েক সেকেন্ড থ মেরে কাহিনী বুঝলাম। তারপর নীলার হাত ধরে তার মায়াবী মুখটার দিকে তাকালাম। মেয়েটা লজ্জায় এখনো চোখ খুলতে পারছে না। নীলার এমন কাণ্ড দেখে আমি বললাম, হইছে, এবার চোখ খুলো। না, খুলবো না। কেন? আমার লজ্জা লাগে। হায় রে, এত লজ্জা আসে কোথা থেকে? জানি না, বাট আমি চোখ খুলতে পারবো না। আচ্ছা, আমি চোখ বন্ধ করতেছি, এবার খুলো। আচ্ছা। নীলা চোখ খুলতে আমি হেসে উঠলাম। কেমনে এত লজ্জা পাই বুঝি না। আমার হাসি দেখে নীলা বলল, আপনি চোখ বন্ধ করেন নাই কেন? চোখ বন্ধ করলে কি এই লজ্জা মাখা মুখটা দেখতে পারতাম? ধুর, আপনার সাথে আর কথাই বলবো না। রিক্সা চলছে আপন গতিতে, আর আমরা আমাদের ব্যস্ত শহরে প্রিয় মানুষের সাথে রিক্সায় বসে এমন খুনসুটি বা কয়জন করতে পারে? রিক্সা আর কাপল মানেই রোমান্টিক অনুভূতি, যেটা বাইক কিংবা বড় গাড়িতে পাওয়া যায় না। জ্যামে পড়লেও কোনো সমস্যা নেই, একটু ফাঁকা পেলেই বেরিয়ে যায় রিক্সা। এজন্য রিক্সাই বেটার। নীলাকে নিয়ে চলে আসলাম শপিং মলে। শপিং মলে এসে আমি নীলাকে বললাম, বলো কি কি কিনবে? বেশি কিছু লাগবে না, এখন অনেক সময় পড়ে আছে, তখন আসবো। এখন একটা শাড়ি কিনবো, তারপর দুজনে মিলে কিছুটা সময় একসাথে কাটাবো। আর আমার জন্য একটা শার্ট পছন্দ করলো তিনি। কি আর করার, কিনতে হলো। শপিং শেষ করে রেস্টুরেন্টে বসলাম। ক্ষুধা লাগছে অনেক। খাবারের অর্ডার দিয়ে বসে আছি নীলাকে নিয়ে। হঠাৎ বাঁদিকে তাকাতেই দেখি ভাইয়া আর লাবণী দুজনে বেশ হেসে হেসে কথা বলতেছে। তাহলে লাবণী আমাকে দেখলেই চুপচাপ আর মনমরা হয়ে যায় কেন? এমনিতে তো বেশ ভালোই হাসছে, ঘুরছে, কথা বলছে সবার সাথে। নীলা লক্ষ্য করলো ব্যাপারটা, আমি যে ওদিকে তাকিয়ে আছি। এরপর নীলা আমাকে বলল, আরে আপু আর ভাইয়া না? সেটাই তো দেখতেছি। আপনি বসুন, আমি আসতেছি। কথাটা বলে ওদিকে চলে গেল। কিছু বলার সুযোগ দিল না। ও গিয়ে কি জানি বলল। একটু পর ভাইয়া ডাক দিল, তারপর আমি গিয়ে বসলাম ওখানে। ভাইয়া আমাকে বলল, এখানে কি করিস? তুমি কি করো? আমি তো তোর ভাবিকে নিয়ে শপিং করতে আসছিলাম, ক্ষুধা লাগছে তাই এখানে আসলাম। আমিও সে কারণেই আসছি, খাবার এসে গেছে। নীলা আর ভাইয়া বেশ খুশি, তারা কিছু জানে না তাই চুপ হয়ে গেছি।
আমি আর লাবণী খাচ্ছি কম আর ভাবছি বেশি। কি একটা গন্ডগোল লেগে গেল আমার জীবনে। এক্স গার্লফ্রেন্ড ভাবি হতে চলেছে, আর প্রতিদিন তার সাথেই বারবার দেখা হচ্ছে। না পারছি নিজেকে আটকাতে, না পারছি কিছু বলতে। লাবণীকে ছেড়ে এবার নীলার দিকে তাকালাম। বেশ হাসি খুশি মেয়েটা। মেয়েটার হাসিটা পাগল করার মতো। এই টানে পড়ে থাকতে চাই, আর চাই না পুরনো মায়ায় বন্দি থাকতে। পুরনো মলিন স্মৃতির পাতায় নিজেকে বন্দি রাখতে চাই না। লাবণী তো আমার মনের কথা বুঝেনি আমার ভালোবাসা। তাহলে কেন পড়ে থাকবো তাকে নিয়ে? এখন আমার ইচ্ছা শুধুই তাকে জ্বালানো, আর কিছু না। এখনো এতটাও নীলার মায়ায় পড়িনি, তাই হয়তো পারতেছি না। তবে পারবো, তাকে দেখিয়ে দিব। তাকে ছাড়া আমি অচল না। অবশ্য দেখানোর খুব বাকিও নাই। বিয়েটা তো কনফার্ম। হঠাৎ করে ভাইয়া আমাকে বলে উঠল, কিরে, খাচ্ছিস না কেন? কই খাচ্ছি তো। বুঝতে পারছি, তোরা থাক। লাবণী চলো, আমরা অন্য কোথাও যাই। ওকে, চলো। অর্ধ কান্না মিশ্রিত চোখে আমার দিকে তাকালো লাবণী। আমি নীলার হাত চেপে ধরলাম তাকে দেখানোর জন্য। নীলা চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আমি আরো শক্ত করে চেপে ধরলাম নীলার হাত। লাবণীর চোখে খুব কষ্ট হচ্ছে নাকি জ্বলছে, যাই হোক, তার চোখে জল দেখে মনটা একটু হলেও শান্তি পেল। জানি না কেন, তবে প্রতিশোধ নিতে আমার খারাপ লাগছে না। পৈশাচিক আনন্দ হচ্ছে। সেও তো করছে। আমার ভালোবাসা, ইমোশন সব নিয়ে খেলছে। তখন লাবণী মজা নিছে, এখন না হয় কিছুটা সময় আমিও খেললাম। লাবণী চলে গেছে ভাইয়ার সাথে, আর নীলা হাত ধরে টানাটানি করছে। তাকিয়ে দেখি বেশ শক্ত করে ধরেছি। ইস, কাচের চুড়িটা আর একটু হলে হাতটা কেটে যেত। লাল হয়ে গেছে। তাকিয়ে দেখি নীলার চোখেও জল। মেয়েদের চোখে এত জল কোথায় থেকে আসে কে জানে। ওর চোখে জল দেখে আমি বললাম, সরি, আসলে আমি খেয়াল করিনি। ব্যথা পাইছো তুমি? নীলা মাথা নাড়িয়ে বলল, না। অথচ নীলার চোখ দেখে স্পষ্ট বুঝতে পারছি সে ব্যথা পাইছে। হাতটা আলতো করে ধরলাম। এবার হাতটা কাছে টেনে নিয়ে আলতো করে একটা কিস করলাম। এবার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে তার। লজ্জায় মাথা নিচু করে ফেলছে অলরেডি। সত্যি বলতে তার এই লজ্জা মাখা চেহারাটা দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে নীলার মাঝে। তার চোখের দিকে তাকালে বুঝতে পারি তার চোখে কতটা গভীরতা আছে, যেখানে আমি একবার পড়ে গেলে যখন তখন হারিয়ে যাব। সত্যি কিছু মানুষের চোখ আছে যেগুলা অত্যন্ত গভীর এবং মায়াভরা। একটা মানুষকে বশ করার জন্য শুধু অবাক করা চোখের চাহনি আর মায়াভরা হাসিটাই যথেষ্ট, যা নীলার মধ্যে রয়েছে। পাগল করার মতো চাহনি নীলার। হুট করে নীলা আমাকে বলল, যে কোথায় হারালেন আবার? তোমার চোখে। কি সব বলেন আপনি? বুঝি না কিছুই। আমি প্রেমের ভাষায় কথা বলি। আমাকে ভালোবাসো, সব বুঝতে পারবে। ঠিক আছে, শিখিয়ে দেন কিভাবে ভালোবাসতে হয়। শিখাবো? হ্যাঁ। সত্যি শিখাবো? শিখানো? ভেবে বলো। শিখাবো? না, আপনার সাথে থাকলে এমনিতেই শিখা যাব। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো সাথে সাথেই থাকা লাগবে। এবার চলুন, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে। আচ্ছা আসো। বিল দিতে গিয়ে শুনলাম ভাইয়া বিল দিয়ে গেছে। বাহ, ভালো কাজ করছে। কিছু টাকা বেঁচে গেল। এরপর বাহিরে এসে রিক্সা নিতে গেলাম। ঠিক তখনই নীলা বাধা দিয়ে বলল, রিক্সা লাগবে না হেঁটেই যাব? 1 ঘন্টা সময় লাগবে হাঁটলে। তো চলুন, 1 ঘন্টা হাঁটবো আপনার সাথে, আমার কোনো সমস্যা নেই। আপন মনে হেসে উঠলাম। নীলা মনে হয় প্রেমের ভাষা শেখার চেষ্টা করতেছে। চেষ্টা করতে থাকুক, ক্ষতি কি? ব্যস্ত রাস্তার পাশে হেঁটে চলেছি দুজন। নীলার হাতের সাথে আমার হাতের ছোঁয়া লাগছে বারবার। অনুভব করতেছি তাকে। ভিতরটা কেমন একটা ফিল হচ্ছে, বলে বোঝানো যাবে না। বারবার ছোঁয়া লাগছে কিন্তু হাত ধরছি না। দেখি নীলা কি করে। আমি চাই সে আমার হাতটা ধরুক। এবার হঠাৎ নীলা আমার হাতটা ধরে ফেললো। মাথাটা নিচু করে হাঁটছে নীলা। আমি হাঁটছি উপরের দিকে তাকিয়ে। রাতের আকাশ দেখতেছি আর দুজন হাতে হাত রেখে হাঁটতেছি। সত্যি এইভাবে রাতের আধারে প্রিয় মানুষকে সাথে নিয়ে হাতে হাত রেখে পথ চলাটা খুবই সৌভাগ্য মনে করি। আল্লাহ যেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মাঝে আমাকেও রাখেন, সেই কামনা করি। কতক্ষণ হয়েছে জানি না, দুজনে হাঁটতেছি। এখনো হাত ছাড়িনি, নীলা ছাড়িনি, আমিও ছাড়িনি। ব্যাপারটা কিছুটা এরকম, তুমি না ছাড়লে আমিও ছাড়বো না। মেইন রোডটা ছেড়ে এবার বাসার রাস্তায় হাঁটতেছি। নীলা হাঁটতে পারছে না, একটু পরপর দাঁড়িয়ে পড়ছে। বুঝতে পারলাম কষ্ট হচ্ছে হাঁটতে। তাই আমি বললাম, কি হইছে? পায়ে ব্যথা করছে।
হাঁটতে পারছি না। রিক্সা নিব? না, তাহলে? কষ্ট হলেও হাঁটবো আপনার সাথে সারাটা রাস্তা। বাকিটা জীবন তো আপনার সাথেই হাঁটতে হবে। এখন থেকেই না হয় শুরু করে দেই। তুমি অলরেডি প্রেমের ভাষা শিখে গেছো। হয়তো, কিন্তু আমি সত্যিই চাই আপনার সাথে সারা জীবনের বাকি রাস্তাটা পার করতে। এবার আর কোনো কথা না বলে নীলাকে কোলে তুলে নিলাম। পুতুলের মতো মেয়েটা বুকে মাথা রেখে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। লজ্জায় কাঁপছে মেয়েটা, কিছুটা ভয়েও। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, এটা কি করলেন? বাকি রাস্তাটা তো আমার সাথে হাঁটবে। এখন যদি পায়ে ব্যথা করে তাহলে বাকি রাস্তা কিভাবে হাঁটবে? তাই একটু সাহায্য করলাম তোমাকে। মানুষ দেখছে তো। এটা মেইন রোড না, আশেপাশে একটাও মানুষ নেই। তারপরও আমার লজ্জা লাগতেছে। আমি হেঁটে যাব, নামিয়ে দিন আমাকে। লজ্জা লাগলে চোখটা বন্ধ করে থাকো। নীলাও চুপ, আমিও চুপ। নিঃশব্দে হেঁটে চলেছি আমি। আকাশে মেঘ জমেছে, শুধু বৃষ্টি নামাটাই বাকি। তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজি, অপেক্ষা শুধু বর্ষণে। হঠাৎ ঝুম করে বৃষ্টি নেমে গেলে খারাপ হতো না? আজ হঠাৎ বৃষ্টিটাকে খুব মিস করছি। যদি বৃষ্টি নামতো। মনে মনে প্রার্থনা করতেছি যাতে বৃষ্টি নামে। হঠাৎ মেঘের গর্জনে নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর শুরু হলো বৃষ্টি। আল্লাহকে মনে মনে ধন্যবাদ জানালাম। নীলা মেঘের গর্জন শুনে ভয়ে চুপসে গেছে। সেই সাথে অঝরে বৃষ্টি, দুজনে ভিজে একাকার। ইচ্ছে করছে নীলাকে একটা কিস করি, কিন্তু না, বিয়ের আগে কিস করব না। আর তো কয়েকটা দিন, তারপর না হয় একসাথে বৃষ্টিতে ভেজে যাবে। হাজারবার কিস করলেও কোনো বাধা থাকবে না তখন। কিন্তু আজকে না, আজকে নিজেকে সামলাবো যেইভাবেই হোক। নীলা আর আমি দুজনেই ভিজে গেছি। মেয়েটা বৃষ্টিতে ভিজে কাঁপতেছে, ঠান্ডা লাগছে মনে হয়। সামনে একটা চায়ের দোকান, নির্জন রাস্তা। রাতের বেলা খুব কম মানুষই থাকে সেখানে। দোকানে গিয়ে দাঁড়ালাম। নীলা ছাড়ছে না আমাকে। নিচে নামিয়ে দিয়েছি, কিন্তু এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে। দোকানে আরেক জোড়া প্রেমিক প্রেমিকা, তারা এক কাপে দুজনে চা খাচ্ছে। কিছুক্ষণ পর আমি নীলাকে বললাম, নীলা, চা খাবে? না, আপনি খান, আমি খাবো না। আচ্ছা থাকো, আমি চা খাই তাহলে। হুম। মামা, এক কাপ দুধ চা দিন। ঝুমঝুম বৃষ্টি আর মামার চা বানানোর টুংটাং শব্দ খারাপ লাগছে না, অন্যরকম অভিজ্ঞতা। চা খেতে খেতে নীলাকে প্রশ্ন করলাম, ঠান্ডা লাগছে না? একটু। ফোনটা বের করে দেখলাম অলরেডি 8টা বেজে গেছে। আকাশকে কল দিলাম। কিরে, কই তুই? সরি ভাই, আমি যেতে পারবো না। তোরা এনজয় কর, আমার কাহিনী বিয়ের দিন বলবো তোকে। কিন্তু আসবে না কেন? একটু প্রবলেমে আছি। কি প্রবলেম? আরে তেমন কিছু না, তোকে বলবো বিয়ের দিন। আচ্ছা। ফোনটা রাখতে একটা গাড়ি এসে দাঁড়ালো দোকানের সামনে। গাড়ির গ্লাস খুলে ভাইয়া ডাক দিল, কিরে, এখানে কি করিস? আরে বৃষ্টির মধ্যে আটকে গেছি। গাড়িতে ওঠ। শালার এই লাবণীর সাথে বারবার দেখা কেন হয়? নীলা এখনো ছাড়েনি আমাকে, আর মনে হয় ছাড়বেও না। এমন একটা ছক কষেছে মাথায়। নীলাকে আবার কোলে তুলে নিলাম। গাড়ির ভিতর থেকে ভাইয়া আর ভাবি, মানে লাবণী, দুজনেই দেখছে ব্যাপারটা। লাবণীর অবস্থা করুন, ওর চেহারাটা দেখে হাসি পাচ্ছে। নীলাকে গাড়িতে নিয়ে বসালাম। এখনো জড়িয়ে ধরে রেখেছে আমাকে। তার এখন লজ্জা লাগতেছে না। ভাই আর তার বড় বোনের সামনে সে আমাকে জড়িয়ে ধরে আছে। এমনিতে তো অল্পতেই লজ্জায় লাল হয়ে যায়। ভাইয়া গাড়ি চালাচ্ছে। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখি লাবণী গাড়ির ভিতরে গ্লাসটায় তাকিয়ে আমাদেরকে দেখতেছে। দেখুক, তাতে আমার কি? আমি তো ভালোবেসে ফেলছি নীলাকে। নীলা চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে ধরে আছে, আর ভাইয়া গাড়ি চালাতেই ব্যস্ত। লাবণী আমাদের দেখছে। আমি নীলার কপালে হাত রাখলাম। হালকা জ্বর জ্বর মনে হলো, সারা শরীর ভেজা তার। শার্টটা খুলে নিজ হাতে নীলার মাথা মুছে দিলাম। গ্লাসে তাকিয়ে দেখি লাবণীর চোখে পানি। বৃষ্টির পানি নাকি? বুঝলাম না কিছুই। কাঁদতে থাকুক, মাত্র তো শুরু, আরো অনেক কাঁদতে হবে। সবকিছু শোধ নিব, তারপর দূরে সরে যাব। খেয়াল করলাম নীলা কাঁপতেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। বাসার সামনে এসে থামলো ভাইয়া। তারপর আমাকে বলল, অপূর্ব, তুই লাবণী আর নীলাকে বাসায় নামিয়ে দিয়ে আয়। আচ্ছা। এই কথা বলে ভাইয়া নেমে গেল। আমি নীলার থেকে নিজেকে ছাড়িয়ে সামনে গিয়ে বসলাম। লাবণী পাশে বসা, নীলা পেছনে। নীলা,
চোখ বন্ধ করে শুয়ে আছে। মনে হচ্ছে দুইটা আমার, কিন্তু আমি তো একজনকে চাই। আমি তো নীলাকে চাই, লাবণীকে না। আমি সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছি। লাবণী অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো ভাবতেছে কিভাবে এতটা কঠোর হলাম, কিন্তু সে তো জানে না তার ছেড়ে যাওয়া আমাকে কতটা কষ্ট দিয়েছে। কষ্ট পেতে পেতে আজ আর তার কষ্ট আমাকে কাঁদায় না। তবে কিছু স্মৃতি আছে যেগুলো মনে পড়লে না চাইলেও চোখে জল চলে আসে। নীলার বাসার সামনে এসে গাড়ি দাঁড় করালাম। তারপর আমি গাড়ি থেকে নেমে গাড়ি আনলক করলাম। লাবণী বের হয়ে বাসার ভিতরে ঢুকে দাঁড়ালো। এবার আমার পালা। নীলাকে আবার কোলে তুলে নিলাম। লাবণী তাকিয়ে দেখতেছে আমাদেরকে। নীলার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। মেয়েটা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। বাসার ভিতর এসে নীলাকে নামিয়ে দিলাম। তারপর লাবণীকে বললাম, ভাবি নীলা তো বৃষ্টিতে ভিজছে আর শরীরে হালকা জ্বর জ্বর ভাব, একটু মেডিসিন খাওয়াই দিয়ে নোকে। আচ্ছা। লাবণী দ্রুত ভিতরে ঢুকে গেল। আমিও নীলাকে বিদায় দিয়ে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিলাম। রাতে খাবার টেবিলে বসতেই আব্বু প্রশ্ন করলো, দিনকাল কেমন চলে? এই তো আব্বু ভালো। আর আপনার কেমন? আমারও ভালো। দুজনেরই বিয়ে, ওদের ভালো কাটবে না তো কি আমার ভালো কাটবে? আব্বু ওকেও বিয়ে দিয়ে দাও, দিনকাল ওরও ভালো কাটুক। ওর এত কষ্ট আর সহ্য হয় না। থাম সবাই, আমার কথা শোন। আব্বু বলো। বিয়ে তো আর কয়টা দিন বাকি, তো সব কাজ কে করবে? অরিন। আমি মানে? তোর বিয়ের সময় আমরা শোধ করে দিব, ঠিক আছে? আচ্ছা, ডেকোরেশন এর লোক দিয়ে করিয়ে নিব, কিন্তু কাউকে তো সাথে থাকতে হবে, তাই না? কেন, তুমি কি করবা? আমি কি করব? বন্ধুদের সাথে আড্ডা দিব। একটা কাজ করা যায়। কি কাজ? তুমি আর তোমার বন্ধুরা মিলে কাজ করবা, আড্ডাও হবে কাজও হবে। এ তো ভালো কাজ, আমার করতে হবে না। অপূর্ব, তুই বাসা সাজানোর কাজটা দেখবি, আর তুই দেখবি রান্নার দিকটা। আচ্ছা, এটা কোনো কথা হলো? নিজের বিয়েতে নিজেকেই কাজ করতে হবে? দূর, ভাল লাগে না আর। ভাবছিলাম বিয়ের আগে বউকে নিয়ে সেই মজা করব, সেটা আর হলো না। কি আর করার, কাজে লেগে পড়তে হবে 2 দিন পর থেকে। এরপর খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নীলাকে কল দিলাম। রিং হচ্ছে কিন্তু ধরছে না। আল্লাহই জানে কি হয়েছে আবার। কালকে যেরকম ভিজছে বৃষ্টিতে, জ্বর না আসলেই হলো। 3-4 বার কল দিয়েও কোনো রেসপন্স না পেয়ে উঠে ফ্রেশ হলাম। রুমে এসে দেখি ফোনে 2 বার কল করেছিল নীলা। এবার রিং হওয়ার সাথে সাথেই কল ধরলাম। হ্যালো। কই ছিলেন? এই তো ফ্রেশ হলাম। তুমি কই ছিলে? কল দিছিলাম, ধরনি কেন? আমিও ফ্রেশ হলাম। ওহ, আজকে দেখা করতে পারবা? পারবো। তোমার জ্বর কমেছে? না, কালকের মতো হালকা, বেশি না। সমস্যা নাই। মেডিসিন নিবা? লাগবো না। যা বলছি করবা। আর দুপুরে নামাজ পড়ে এসে সরাসরি দেখা করব। ঠিক আছে, লেকের ধারে আসবেন? ওকে, বাই। ফোনটা রেখে আবার ঘুম দিলাম, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারলাম না। আম্মু এসে ডেকে গেছে। খাওয়া হয় নাই এখনো, ভালো লাগতেছে না, তাই খাওয়া হয় নাই। ঘড়িতে তাকিয়ে দেখি 12টা 25 বেজে গেছে। আজান দিতেছে, নামাজে যেতে হবে। তাড়াতাড়ি গোসল করে পাঞ্জাবি পরে বের হয়ে গেলাম। নামাজ শেষ করে লেকের ধারে গেলাম। নীলা আসেনি এখনো, বসে আছি একা একা। ক্ষুধা লাগছে প্রচুর। গতকাল রাতে খাইছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একা একা বসে থাকতে ভালো লাগতেছে না। অপেক্ষা জিনিসটা এত কষ্ট দেয় কেন কে জানে। তবুও ভালো লাগছে নীলাকে নিয়ে রেস্টুরেন্টে যাব। যেই পরিমাণ ক্ষুধা লাগছে তাতে বেশিক্ষণ না খেয়ে থাকলে মরে যাব মনে হয়। আমি ক্ষুধা সহ্য করতে পারি না। বসে বসে পুকুরে ঢিল ছুটতেছি। নীরব পরিবেশ, মানুষ নাই, নাই কোনো কোলাহল। পানিতে ঢিল ছোড়ার সাথে সাথে শব্দ হচ্ছে। হঠাৎ পেছনে তাকিয়ে দূরে নীলাকে দেখলাম। নীলাকে দেখে নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। নীলা আমার পাশে এসে বসলো, হাতে একটা ব্যাগ। জানি না কি আছে ব্যাগের ভিতর। আমার কাছেও একটা জিনিস আছে, গাছের পাশে লুকাই রাখছি। পাঞ্জাবির পকেট নাই। কিছুক্ষণ পর নীলা আমাকে বলে উঠল, পাঞ্জাবিতে আপনাকে ভালো লাগতেছে। তোমাকে শাড়িতে ভালো লাগে। আপনার জন্য একটা জিনিস আনছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু জিনিসটা কি? চোখ বন্ধ করেন। মেরে ফেলবা নাকি? আপনি চোখ বন্ধ করেন, নয়তো দিব না। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। নাকে বিরিয়ানির গন্ধ পাইতেছি। কৌতূহল কাটিয়ে চোখ খুলে ফেললাম। যা ভাবছি তাই, নীলা বিরিয়ানি রান্না করে আনছে। এরপর আমি বললাম, তুমি কেমনে জানলে বিরিয়ানি আমার প্রিয়? আমি জানি তো, আপুকে জিজ্ঞেস করেছিলাম কি রান্না করব, সে বলল বিরিয়ানি, তাই আর কি রান্না করলাম। লাবণী তো জানে আমার বিরিয়ানি পছন্দ। কত শতবার তার সাথে বসে বিরিয়ানি খাইছি।
আজকে তার ছোট বোনের সাথে বসে খাবো। এরপর নীলা আমাকে বলে উঠল, নেন খান। আমি খেতে পারবো না। কেন? তুমি খাইয়ে দিবা। আমি পারবো না। তাহলে আমিও খাবো না। ঠিক আছে, হা করুন। নীলা আমাকে খাইয়ে দিতে শুরু করলো। বিরিয়ানি মুখে দিতেই বলছিলাম এটা লাবণী রান্না করছে। তার হাতের রান্না অনেকবার খাইছি আমি। বিরিয়ানিতে সেই ঝাল বেশি দিবে, আর যখন প্যাকেট করার সময় লেবুর রস দিয়ে অনেকটা টক বানিয়ে ফেলবে। এই স্বাদটা কখনো ভোলা যাবে না। নীলা হেল্প করছে রান্না করতে, কিন্তু ঝাল আর লেবুর রসটা নীলিমা দিচ্ছে। অদ্ভুত একটা স্বাদ, চোখে পানি চলে আসছে। অনেক দিন পর লাবণীর হাতের বিরিয়ানি খেলাম আবার। নীলা আমার দিকে তাকিয়ে বলল, আপনার কি ঝাল লাগছে? পানি আনছো? হ্যাঁ, এই নিন। বোতলটা এগিয়ে দিল নীলা। ধরা পড়ে যাওয়ার আগে নিজেকে সামলে নিলাম। বারবার কেন লাবণীর কথাই মনে পড়ে? নীলাকে তো ভালোবাসি, তাহলে লাবণীর স্মৃতি কেন কাঁদায়? উত্তরটা আমার অজানা নয়, তবুও বারবার বোকার মতো নিজেকেই প্রশ্ন করে বসি। উত্তর তো এটাই হবে যে কিছু মানুষ আছে যাদেরকে একটা সময় অনেক ভালোবাসা হয়, কিন্তু মানুষটা বোঝে না। তখন আমরা অনেক কষ্ট পাই। আস্তে আস্তে কষ্টের মাত্রাটা কমে আসে। আমরাও একা পথ চলতে শিখে যাই। বুঝতে পারি ওপাশের মানুষটা আমাকে চায় না, তাহলে কেন বারবার তার পিছনে ছুটবো? তাকে ভেবে কেন কষ্ট পাবো? এভাবে একটা সময় আমাদের ভিতর আর তার প্রতি কোনো ফিলিংস থাকে না, সত্যি কোনো ফিলিংস থাকে না। আর কান্না পাই না তার কথা মনে হলে, বরং হাসি পাই। নিজেকে অনেক বোকা মনে হয়। নিজের কর্মকাণ্ডগুলো, নিজের পাগলামির কথা মনে পড়ে, তখন সত্যি আমরা হাসি। কারণ তখন আমরা নিজেদের নিয়ে ভাবতে শিখে গেছি, বাঁচতে শিখে গেছি একা একা। বাইরে বাইরে আমরা অনেক হ্যাপি হয়তো ভিতরেও, তবে অনেকটা মৃত মানুষের মতো হয়ে যাই। আমরা হাসি, খেলি, বন্ধুদের সাথে ঘুরতে যাই, পার্টি করি, সারাদিন আমরা সব করি, কিন্তু রাত হলে না, সেই মানুষটার কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তখন কান্না পায় না, দীর্ঘশ্বাস উঠে আসে। ঠিক তখন নিজেকে কি বোঝায় জানেন? আজকে অনেক ক্লান্ত লাগতেছে, ঘুমিয়ে পড়ি। এইভাবেই চলে যায় দিন। কিন্তু এমনও কিছু স্মৃতি আছে যেগুলো মানুষকে কাঁদায়। ঠিক সেই স্মৃতিগুলোর মধ্যে এটা একটা। তাই আমি কাঁদি, তাই তার কথা বারবার মনে পড়ে। হুট করে নীলা আমাকে বলে উঠল, কি ব্যাপার, খাচ্ছেন না কেন? কই, খাইতেছি তো। সেই কখন থেকে দেখতেছি ভাবতেছেন। কি ভাবেন এত? ভাবতেছি কবে এই মেয়েটাকে নিয়ে একসাথে থাকবো, দুজনে মিলে রান্না করব, তারপর খাবো। আমার মনে হচ্ছে এখন না, আরো 1 বছর পর করি। কেন 1 বছর পর? কেন? এই 1 বছর প্রেম করব, তারপর বিয়ে। ঠিক আছে, তাহলে আব্বুকে বলি এখন বিয়ে করব না। আরে না, এমনি বলছি। বুঝি বুঝি, সবই বুঝি। কি বুঝেন? এই যে তুই ভয় পাইতেছো 1 বছরে যদি অন্য কারো হয়ে যাই। ঘোড়ার ডিম বোঝেন? ওইটা আবার কি? খাই না পরে? বুঝবেন না, কি করে? বুঝিয়ে বলো। বিয়ের পর বলবো। না, এখন শুনবো। বলছি না, বিয়ের পর বলবো। বলেই রাগী লোক নিয়ে তাকালো। হায় হায়, মেয়ে দেখি রাগও করতে পারে। রাগলে তো দারুণ লাগে নীলাকে। চোখগুলো গোল আলুর মতো হয়ে যায়, বাচ্চাদের মতো লাগে। এরপর আমি নীলাকে বললাম, তুমি রাগও করতে পারো? আমি কি এলিয়েন যে রাগ করতে পারবো না? না, আসলে আমি ভাবছিলাম তুমি রাগ করতে পারো না। শোনে, আমি অনেক রাগী, ঠিক আছে? বিয়ের পর দেখিয়েন। আচ্ছা, দেখা যাবে কত রাগ আছে তোমার। আচ্ছা, এবার সরুন। ঘেসতে ঘেসতে তো একদম কাছে চলে এসেছে। তো আমার বউয়ের আমি কাছে আসবো না? শোনেন, এখনো বিয়ে হয় নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হয় নাই, হবে তো, তাই না? আগে হোক, তারপর কাছে আইসেন। বাহ, কালকে তো এমন ভাবে জড়িয়ে ধরেছিলা যেন আমাদের 5-7 বার বিয়ে হয়েছে, আর আজকে তো চিনতেই পারছো না। আরে কালকের কথা বাদ, ভয় পাইছিলাম তাই ছাড়িনি। না হলে আপনার মতো বান্দরকে কে জড়িয়ে ধরবে? কি আমি বান্দর? না তো কি, দেখেন হাত ধরে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, ছাড়লাম, যাও, আর ধরবো না। আমি একটু দূরে সরে বসলাম। এবার নীলা ঘেঁষতে লাগলো, তাই আমি বললাম, কি ব্যাপার, এদিকে আসতেছো কেন? এমনি, ওখানে রোদ, তাই এদিকে আসলাম। নীলা, একটা জিনিস দেখাবো, দেখবা? কি? ওই যে দেখো মাকড়সা। নীলা চিৎকার করে উঠে আমার দিকে আসলো। ওকে দেখে আমিও উঠে দৌড় দিলাম। নীলা আমার পেছনে দৌড়াইতেছে আর চিৎকার করতেছে। আমি ভাবলাম আমি কেন দৌড়াইতেছি। আমি দাঁড়াতেই নীলা এসে জড়িয়ে ধরলো। তারপর আমি বললাম, নীলা ছাড়ো আমাকে। না, মাকড়সা। আমাদের তো এখনো বিয়েই হয় নাই, জড়িয়ে কেন ধরছো? হয় নাই, হবে তো, তাই না? আগে হোক তারপর ধইরো। প্লিজ।
আমি ভয় পাই মাকড়সাকে। আরে মাকড়সা নাই তো, আমি এমনি বলছি। না আছে। আরে দেখো নাই। তার মানে আপনি মিথ্যা বলে আমাকে ভয় দেখাইছেন? মাঝে মাঝে একটু একটু মিথ্যা বললে কিছু হয় না। আপনি থাকেন, আমি গেলাম। আরে ওষুধগুলো নিয়ে যাও। নীলা ওষুধগুলো নিয়ে দ্রুত হেঁটে চলে গেল। পেছন থেকে তার চলে যাওয়া দেখতে লাগলাম। বেশ রাগী মেয়েটা। প্রথমে তো ভাবছিলাম শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, এখন তো দেখি পুরা উল্টা, রাগের ডিব্বা একটা। আমি একটা রিক্সা নিয়ে নীলার পিছনে পিছনে যেতে লাগলাম। মামাকে বললাম আস্তে চালাতে। মামাও বুঝে ফেললো ব্যাপারটা, আস্তে আস্তে রিক্সা চালাতে লাগলো। নীলা একটু পর পর পিছনে তাকিয়ে দেখছে। আমি বললাম, এই যে মিস, রিক্সায় ওঠেন। এভাবে আর কতক্ষণ হাঁটবেন? আপনার সাথে যাব না আমি, আপনি একাই যান। সত্যি যাবে না? না। এই মামা, জোরে টানো তো, একাই যাব। হঠাৎ নীলা রিকশায় উঠে বসলো, মাঝখানে ব্যাগ দিয়ে রাখছে। দুবার ব্যাগ সরানোর চেষ্টা করলাম কিন্তু সফল হতে পারিনি। প্রতিবার হাত সরিয়ে দিছে। বুঝলাম রাগ করছে। এখন রাগ কিভাবে ভাঙাবো? দেখি হাত ধরে রাগ ভাঙে কিনা। নীলার হাত ধরতেই ঝটকা মারলো। এরপর আমি নীলাকে বললাম, এরকম কেন করতেছো? তো কিরকম করব? এই সামান্য বিষয় নিয়ে এই রিয়েক্ট? ওকে মামা, রিক্সা থামাও। রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে বললাম, উনি যেখানে যেতে চায় সেখানে নামিয়ে দিও। বলেই সামনের গলি দিয়ে হাঁটতে লাগলাম। সন্ধ্যা হয়ে গেছে। বাসায় আসতে আসতে বাসায় এসে ফোনটা অফ করলাম। রাগ হইতেছে প্রচুর। সামান্য বিষয় নিয়ে কেউ এত রিয়েক্ট করে? যাই হোক, 2 দিন আর ফোন অন করব না। সারা রাত ফোনটা বন্ধ করে রাখলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফোন অন করে দেখি অনেকগুলো মিসড কল। নীলা কল দিয়েছিল, এর মধ্যে আবার লাবণীর কলও আছে দেখতেছি। লাবণীর নাম্বারে কল ব্যাক করলাম। একটু পর কলটা রিসিভ করলো আর বলল, হ্যালো। হ্যাঁ, কল দিছিলেন? কেন? এমনি একটা কথা বলার ছিল। কি কথা বলেন? আসলে আমি চাই না তুমি নীলাকে বিয়ে করো। কেন? জানি না, আমি মেনে নিতে পারছি না তোমাদের। তুমি প্লিজ বিয়েটা করবে না? তুমিও তো আমার ভাইকে বিয়ে করতেছো, আমি কি কিছু বলছি? দেখো সবকিছু ফাইনাল, আর আমিও নীলাকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কিন্তু অপূর্ব, তুমি আমার ভাবি। অপূর্ব, মাফ করা যায় না আমাকে? কিসের জন্য? তোমাকে কষ্ট দিয়েছিলাম এই জন্য। ভাবি, এটা কোনো কথা বললেন? সে কবে কি হয়েছে সেটা নিয়ে এখনো পড়ে আছেন? আমি ওইসব ভুলে গেছি অনেক আগেই। তুমি বিয়েটা করো না প্লিজ। ফোন রাখুন, নীলা কল দিতেছে। কলটা কেটে দিলাম আর লাবণীর নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিলাম। ও এরকম করলে হয়তো সত্যি বিয়েটা করা হবে না, রিস্ক নিতে চাই না কোনো। এরপর নীলাকে কল দিলাম। কি হয়েছে, কল দিয়েছো কেন? ফোন বন্ধ ছিল কেন? চার্জ ছিল না। মিথ্যে কথা। মিথ্যা কেন বলবো? কারণ রাগ করে আছেন তাই। রাগ তো তুমি করে আছো, আমি না। হ্যাঁ, আমি রাগ করেছিলাম, কিন্তু পরে আবার আপনি রাগ করেছেন। তো কল দিছো কেন ওইটা বলো। ভালোবাসি তাই। কালকে মামার সামনে রিকশায় বুঝিয়ে দিছো কতটা ভালোবাসো। আরে তখন তো রেগেছিলাম তাই। ভালো করছো। আচ্ছা রাখি, আমি পরে কথা হবে। না, এখন কথা বলবো। ব্রাশ করব। পরে। আগে ভালোবাসি বলবেন তারপর। পারবো না। তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? জানি না। ঠিক আছে, যান, রাখেন, কথা বলতে হবে না, বাই। ভালোবাসি। কাকে? আপনাকে। কি? আপনার মাথা। শোনো, আজকে রাতে তোমার বাসায় যাব আমি। কেন? একটা কাজ আছে। কি কাজ? যখন যাব তখন দেখে নিও। না, এখন বলতে হবে। আরে বলা যাবে না এখন, সারপ্রাইজ হিসেবে থাকুক। তো কখন আসবেন? সবাই যখন ঘুমাতে যাবে তখন। কেন? সবাই ঘুমানোর পর কেন? বুঝো না কেন? না, কেন বলেন। সারাদিন আর কথা হবে না, যা হওয়ার রাতে। বাই, রাখলাম। ফোনটা কেটে দিয়ে অফ করে ফেললাম। একটু ভয় ভয় থাকুক, দেখুক কেমন লাগে, বাকিটা রাতে হবে। সারাদিন ফোন বন্ধ করে রাখলাম, রাখি একটু চিন্তায়। তারপর হুট করে সারপ্রাইজটা দিয়ে দিব। সন্ধ্যা হতে সব অ্যারেঞ্জমেন্ট করে ফেললাম। তারপর আস্তে আস্তে পা বাড়ালাম নীলার বাসার দিকে। ওর বাসার সবাই জানে যে এসব আমি করছি, ওরাও হেল্প করছে, শুধু নীলা জানে না। আমি নীলার বাসায় গিয়ে চুপ করে ওর রুমের ভিতর ঢুকে পড়লাম। গিয়ে লুকিয়ে পড়লাম ওর খাটের নিচে। কি করবো, আর কোনো জায়গা নাই লুকানোর মতো। 8টা বেজে গেছে, নীলা আসেনি এখনো। কিছুক্ষণ পর নীলা আসলো, এসে বিছানায় বসলো। আমি চুপচাপ বসে আছি, নড়াচড়া করলাম না। নীলা বারবার জানালার দিকে যাচ্ছে, আবার বিছানায় আসছে। বিছানার নিচে এত কামড়ে সব লাল বানায় দিল। তারপরেও দাঁত চেপে বসে আছি। ওখানে কতক্ষণ ছিলাম মনে নেই। হঠাৎ ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙতে দেখি লাইট অফ। ফোনের দিকে তাকিয়ে দেখি
11:49 বাজে, আর নীলার কল আসছিল অনেকগুলো। ভাগ্যিস ফোনটা সাইলেন্ট করা ছিল, নইলে ধরা খেয়ে যেতাম। আস্তে আস্তে খাটের নিচ থেকে বের হয়ে আসলাম। ডিম লাইটের আলোয় মেয়েটা ঘুমাচ্ছে। আমি লাইটটা অফ করে দিলাম। তারপর জানালার পর্দাটা সরিয়ে দিতেই চাঁদের আলো এসে পড়ল নীলার মুখের উপর। কেমন যেন নীল সাদা একটা আবরণ। অদ্ভুত সুন্দর লাগছে নীলাকে। আমি ওর পাশে বসে এমন মায়াভরা একটা মুখ দেখতে পারবো ভাবিনি কখনো। আমার জন্য এটা উপরই পাওয়া। ফোনের দিকে আবার তাকালাম, দেখে 11:56 বাজে। না, আর দেরি করা উচিত হবে না। নীলা গভীর ঘুমে আছে। আরো একটু সতর্কতার জন্য আরেকটু চেক করে নিলাম। না, সত্যিই ঘুমিয়ে গেছে। নীলাকে কোলে তুলে নিলাম। আস্তে আস্তে মেয়েটা নড়ে উঠল। এত কম ওজন হবে ভাবিনি। খুব সহজে কোলে তুলে ফেললাম। ভালো হয়েছে, বিয়ের পর যখন কোলে নিব তখন আর প্রবলেম হবে না। নীলাকে নিয়ে ছাদে উঠলাম। লাবণী ছাড়া সবাই ছাদে আছে। নীলাকে নিয়ে এই অবস্থায় গিয়ে বেশ লজ্জার মধ্যে পড়ে গেলাম। আমি ভাবছিলাম এখনো কেউ আসেনি, কিন্তু এখানে তো সবাই আছে। তোর কি যে করি না আমি। এরপর আমি বললাম, আসলে ও ঘুমিয়ে আছে তো তাই। ঠিক আছে, সমস্যা নেই। রাত 12:01 বাজতেই সবাই চিৎকার দিয়ে বলে উঠল, হ্যাপি বার্থডে প্রিন্সেস নীলা। মেয়েটা ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি কি করব বুঝতে পারছি না। অবস্থা স্বাভাবিক হতেই নীলা আমাকে ছেড়ে দিল। তারপর কেক কাটলো। এরপর আমি বললাম, ভাবিকে দেখছি না যে। মাথা ব্যথা করতেছে, তাই ঘুমিয়ে গেছে। ওকে আর ডাকিনি। ও, কিছুক্ষণ পর সবাই চলে গেল, শুধু আমি আর নীলা আছি। নীলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, তারপর মারতে লাগলো আমাকে। নীলার এমন কাণ্ড দেখে আমি বললাম, এ কি, মারছো কেন? তো কি করব, আপনি অনেক পচা। কেন, আমি আবার কি করলাম? জানেন কতটা টেনশনে ছিলাম। আর আব্বুর সামনে এসব কি? কোন সব? ওই যে কোলে করে আনলেন কেন? তুমি কিভাবে জানলে? ওয়েট, তুমি কি জেগেছিলে? জেগেছিলাম। যখন কোলে তুললেন তখন ঘুম ভেঙে গেছিল। তার মানে তুমিও খেলছো? তো আপনি এত সব করলেন, আমি কি শুধু চুপ করে শুয়ে থাকতে পারবো না? আর আমার তো ভালোই লাগতেছিল। মানে কি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আলতো করে নীলার হাত ধরলাম। নীলা কেমন শিউরে উঠল। জোরে একটা টান দিতেই নীলা আমার কাছে চলে আসলো, অনেকটা কাছে। নীলাকে কোলে তুলে নিতেই বুঝলাম মেয়েটা কাঁপতেছে। চাঁদের আলোয় আবার সেই অসম্ভব সুন্দর মেয়েটাকে দেখছি আমি। হঠাৎ ছাদে কারো প্রবেশে তাড়াতাড়ি নীলাকে নামিয়ে দিলাম আমি। তাকিয়ে দেখি লাবণী। ইস, ছেড়ে দিয়ে কি ভুলটা করলাম। আরেকটু কোলে রাখলে ভালো হতো। লাবণী দেখলে ভালোই হতো, বেশ জ্বলতো। এরপর লাবণী এসে বলল, কি হচ্ছে এখানে এসব? আপু কিছু না। চুপ, তুই রুমে যা। কিন্তু যেতে বলছি যা। অপূর্ব, কি হচ্ছে এসব? কি হবে, একটু প্রেম করছিলাম আর কি। আমি বলছিলাম বিয়েটা না করতে, আর তুমি কি করছো? দেখো, বিয়ে করা না করা আমার পার্সোনাল ব্যাপার। এখন তুমিও তোমার বোন যদি ইচ্ছে করো তাহলে বিয়েটা ভেঙে দিতেই পারো, তবে আমি তোমাকে বিয়ে করব না। আমি নীলাকে ভালোবেসে ফেলেছি আমি। অপূর্ব, মনে পড়ে কি এমন একটা রাত আমাদের কাটানোর কথা ছিল? তুমি বলেছিলে কোনো এক বার্থডে এভাবে উইশ করবে। ভুলে গিয়েছো সবকিছু? ভুলিনি বলেই আমার ইচ্ছাটা পূরণ করে নিলাম, শুধু মানুষটা ভিন্ন। আর এসব কথা ব্রেকআপের সময় মনে ছিল না? ব্রেকআপের পর তো একদিনও জিজ্ঞেস করনি কেমন আছি আমি। তখন তো একবারও এসব কথা মনে হয় নাই। তাহলে এখন কেন? তখন অগোছালো ছিলাম তাই। লাবণী চুপ করে দাঁড়িয়ে আছে। বুঝলাম কাঁদতেছে মেয়েটা। আমিও কিছু বলবো না, আর যা সত্যি সেটাই বলেছি। কেঁদে কি লাভ? বুঝতে পারলাম না তারও তো বিয়ে হচ্ছে। আমার জ্বলে না, তাহলে তার কেন জ্বলে? বুঝি না এমন কেন মেয়েরা। লাবণীর ওপর আমার খুব রাগ আর বিরক্ত লাগতেছে, তাই ছাদের কোণে গিয়ে একটা সিগারেট ধরালাম। লাবণীর এতেও জ্বলে, প্রশ্ন করে উঠল, সিগারেট কেন খাচ্ছ? এমনি। এর কারণও কি তোমাকে বলতে হবে নাকি? না, এমনি জিজ্ঞেস করলাম। দেখো লাবণী, একটা কথা বলি, আমিও বিয়ে করতেছি আর তুমিও করতেছো, তাহলে সমস্যাটা কোথায়? কই, আমার তো সমস্যা হচ্ছে না। জানি না, কিন্তু তুমি অন্য কারো হয়ে যাচ্ছ, এটা আমি মেনে নিতে পারছি না। তুমি তো বারবার অন্য কারো হয়ে গেছো, আমি কি বলেছি কিছু? অপূর্ব, পুরনো কথা কেন টানছো? কারণ তুমি মনে করিয়ে দিচ্ছ তাই। তোমার প্রত্যেকটা কথা বিষের মতো লাগে আমার। যাই বলো, সেই পুরনো কথাই মনে পড়ে যায়। তুমি প্লিজ আর আমাকে কিছু বলো না। তুমিও বিয়ে করো, আমিও করি। পুরনো সব শেষ এখানেই। আগে যা হয়েছে সব ভুলে যাও, নতুন করে শুরু করো। অপূর্ব, তুমি এসব কি বলছো? যা সত্যি তাই বলছি। আমি আসি এখন। আমি ছাদ থেকে নেমে আসতেই লাবণী কেঁদে উঠল। নিজের ভুলের জন্যই হারিয়ে ফেলছে আজ আমাকে। আজ তার চোখের সামনে
অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছি, আর বিয়েটাও তাকেই করব। সবচেয়ে বড় কথা হলো মেয়েটা তারই বোন। মেনে নিতে কষ্ট তো হবেই, আমিও এটাই চাই। আর জ্বলুক, জ্বলতে জ্বলতে পুড়ে যাক তার হৃদয়, যেমনটা আমার পুড়েছে। নিচে নামতেই নীলা আমার হাত ধরে ফেললো আর বলল, আপু কি বলল? বলল যে রোমান্স একটু কম করতে। ছি, কি বলেন এসব? সত্যি ভাবি আমার বেশ ভালো। যান এবার গিয়ে শুয়ে পড়ুন। কোথায় শুভ? তোমার রুমে? না, সামনের রুমে। আজকে তোমার সাথে থাকবো। বিয়ের পর থাইকেন, এখন যান। নীলা কিছুটা ধাক্কা দিয়ে রুমে পাঠিয়ে দিল আমাকে। দরজা বন্ধ করার আগে বললাম, নীলা একটা পাপ্পি দিয়ে যাও। হবে না। একটা দিবা শুধু? আমি পারবো না। তাহলে আমি করব। না, করতেছি। নীলা আমার ঠোঁটের উপর হাত রেখে একটা কিস করে দৌড়ে পালালো। কি দুষ্টু মেয়ে রে বাবা, একটা কিস করতে বলছি আর কি কিস করলো। এসব বুদ্ধি হুট করে কিভাবে আসে বুঝি না। মেয়েটার সাথে যতই সময় কাটাচ্ছি ততই তার মায়ায় জড়িয়ে যাচ্ছি, তার কাজগুলো মনে রাখার মতোই। আমিও বা কম কিসে, একসাথে দুইটা মেয়েকে হ্যান্ডেল করতে হচ্ছে। লাবণীর কথা উঠে আসতেই বুকের ভিতর চিনচিনে ব্যথা করলো। মনে পড়ে গেল সেই স্মৃতিগুলো, যেগুলো নীলার সাথে কখনো হবে না। এমন কিছু জিনিস আছে যেটা নীলা কখনো করতে পারবে না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বিশেষত্ব থাকে, যেটা অন্য মানুষের মাঝে থাকে না। তেমনি লাবণীর অনেক জিনিস ছিল যা নীলার মধ্যে নেই। এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। ভোর হতেই বাসা থেকে বের হয়ে আসলাম। বিয়ের আগে শ্বশুর বাড়িতে থাকার কথা মানুষ শুনলে খারাপ বলবে, তাই সকাল 8টা বাজতেই নীলা কল দিল। কই আপনি এখন? বাসায়। কেন? চলে গেলেন কেন? আরে বিয়ের আগে শ্বশুর বাড়ি থাকলে মানুষ কি ভাববে, তাই চলে আসলাম। আমি খিচুড়ি রান্না করতে চাইছিলাম আপনার জন্য, আর আপনি চলে আসলেন। এক কাজ করো, তুমি রান্না করে নিয়ে আসো। আজকে তো বের হতেই হবে, শপিং করতে হবে না? আর 2 দিন পর বিয়ে। আচ্ছা ঠিক আছে। মেয়ে মানুষ এত সহজে কান্না করে কিভাবে? এই জন্যই হয়তো ছলনা করতে পারে। চোখের জল তাদের অস্ত্র, খুব সহজে বিশ্বাস করানোর জন্য এই চোখের পানি যথেষ্ট, আর কিছু লাগে না। যাই হোক, অবশেষে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। বাড়িতে প্রচুর ব্যস্ততা, বাড়ি সাজানো হচ্ছে, ডেকোরেশনের লোক এসেছে আজকে। হই হুল্লোড় চিৎকার চেঁচামেচিতে পুরো বাড়ি মাথায় উঠেছে। খাওয়া দাওয়া শেষ করে গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম আমি আর ভাইয়া। সব শপিং আজকে শেষ করতে হবে, এরপর আর সময় কই। দুজনে বের হয়ে পড়লাম। বাসার সামনে থেকে লাবণী আর নীলাকে নিয়ে নিলাম। সামনে ভাইয়া আর ভাবি, পিছনে আমি আর নীলা। নীলা খিচুড়ি নিয়ে আসছে। নীলা খিচুড়ির টিফিন বের করতেই মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। এই সুযোগে লাবণীকে আর একটু জ্বালানো যাক। নীলাকে বললাম খাইয়ে দিতে। ভাইয়া গাড়ি চালানোতে ব্যস্ত, আর ওদিকে লাবণী লুকিং গ্লাসে আমাদেরকে দেখতেছে। নীলা খাইয়ে দিতেই ওর হাতে আলতো করে কামড় দিলাম। নীলা একটু হাসলো, তারপর আবার খাইয়ে দিতে লাগলো। আমি আবারও কামড় দিলাম। নীলা লজ্জা পাচ্ছে আর আমি মজা নিতেছি। অন্যদিকে লাবণী রাগে ফুলছে। রাগলে লাবণীকে অনেক ভালো লাগে, তবে আমার হাসি পায় এখন। লাবণীও তো পারে ভাইয়ার জন্য কিছু রান্না করে আনতে। আমি খাওয়া শেষ করে নীলার আঙ্গুল চুষতে লাগলাম। লাবণীর দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে জল বেরোবে বেরোবে অবস্থা। না, আর জ্বালানো যাবে না, এরপর সমস্যা হয়ে যাবে। অনেক কিছু কিনলাম, পকেট প্রায় ফাঁকা হয়ে গেল। মেয়েদের এত জিনিস লাগে। সকালে আসছি অথচ দুজনের শপিং এখনো শেষ হয়নি। সন্ধ্যা হয়ে আসলো প্রায়। বিরক্ত লাগে না এদের? সারাদিন ধরে শুধু ঘুরাচ্ছে, মনে হয় পুরো শপিং মলটাই কিনে নিবে আজকে। অবশেষে সন্ধে 8টায় তাদের শপিং শেষ হলো। দুজনকে বাসার সামনে এনে নামিয়ে দিলাম। যাওয়ার আগে নীলা ডেকে একটা পাপ্পি দিয়ে বিদায় জানালো। গতকালকে একটা আজকে দিয়ে দিল। বেচারা ভাইয়া কেউ কিছু দিল না। ভাইয়া আর আমি বাসায় চলে আসলাম। বাসার কাজ অনেকটা হয়ে গেছে, মাঝখানে বাকি কালকের দিন, তারপরই বিয়ে। রাতে কে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে মাঝখানের দিনটাও ব্যস্ততার মাঝখানে কেটে গেল। আজকে বিয়ে, অথচ আমার মনেই হচ্ছে না আজকে আমার বিয়ে। ওদিকে সারা বাড়িতে হই হুল্লোড়। অরিন একটু পরপর এসে জ্বালাচ্ছে, অথচ আমার হঠাৎ মনে হচ্ছে জীবনের একটা পার্ট আজকে হারিয়ে ফেলবো। আজকে তো খুশি থাকার কথা, তবে আমার কেন জানি কষ্ট হচ্ছে। স্বাভাবিক কি নাকি অস্বাভাবিক কিছু বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি। লাবণীর কথা খুব মনে পড়ছে। সত্যি খুব ভালোবাসতাম মেয়েটাকে, হয়তো এখনো বাসি, তাই তো কষ্ট হচ্ছে। তবে ওর চাইতে নীলাকে বেশি ভালোবেসে ফেলেছি। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এসব ভেবে কাজ নেই। দুপুর 2টা বাজতেই রওনা দিলাম। আধা ঘন্টা রাস্তা মাত্র, পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি। বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে, হয়তো মেয়েটাও আজ সুন্দর করে সেজেছে, আমার জন্যই সেজেছে। ভাবতে অবাক লাগছে, বিয়ে করতে চলে আসলাম। ভাইয়া আর আমি একসাথে বিয়ে করতে আসছি। সবার কাছে কেমন ব্যাপারটা জানি না,
তবে আমার লজ্জা লাগতেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন বিয়ের কাজ শুরু হলো। সামনে বসে আছে নীলা আর লাবণী, আর পাশাপাশি আমি আর ভাইয়া। লাবণীর দিকে তাকিয়ে দেখলাম চোখে জল, আর নীলার চোখে মুখে লজ্জা আর হালকা হাসির ছাপ। দুজনের মনে দুরকম কিছু চলছে বুঝতে পারি। নীলার দিকে তাকিয়ে আরো একবার মুগ্ধ হলাম। চোখ সরাতে ইচ্ছে করছে না, তবে কি করব, এত মানুষের মাঝে এভাবে তাকিয়ে থাকলে সবাই কি ভাববে। চোখ নামিয়ে নিলাম। লাবণীর দিকে তাকিয়ে দেখলাম কেমন মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ইচ্ছে হচ্ছিল জড়িয়ে ধরে মেয়েটাকে বলি, আমিও তোমাকে চাই, কিন্তু চেটটা তখনই নাড়া দিয়ে উঠল আবারও। আর নীলাকে ছাড়াও আমার পক্ষে সম্ভব না। এরকম হাজারো চিন্তাভাবনা ঘুরতে লাগলো মাথায়। বিয়ের কাজও সম্পূর্ণ হলো। কবুল বলার সময় লাবণীর দিকে তাকিয়ে দেখলাম কাঁদতেছে। সবাই ভাবতেছে একটা কারণে কাঁদছে, কিন্তু আমি তো জানি এই কান্নার অন্য আরেকটা কারণ রয়েছে। লাবণীর কান্নার ক্ষতটা আমার বুকেও আঘাত করছে। সে অন্য কারো হয়ে যাবে, যতই জেদ হোক। ভালো তো বাসতাম তাকে, কষ্ট আমারও হচ্ছে। তবে নীলার দিকে তাকিয়ে সব ভুলে যাচ্ছি বারবার। এরপর কি হবে? বিয়ে তো হয়েই গেল। বউ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বউকে কোলে করে রুমে নিয়ে যেতে হবে, এটাই নাকি নিয়ম। আগে কখনো বিয়ে করিনি তো, তাই জানি না। নীলাকে কোলে করে রুমে এসে নামিয়ে দিলাম। সবাই রুমে ঢুকলো। আমি বাহিরে বের হয়ে আসলাম। লজ্জা লাগছিল অনেকটাই। জানি না নীলার কেমন লাগছে এখন। এতগুলো অচেনা মানুষ ঘিরে আছে তাকে। তার আমার থাকাটা জরুরি ছিল। এদিকে আমার তো জ্বলছে একটু একটু লাবণীর কথা ভেবে। ওকে নিয়ে তো কত স্বপ্ন দেখেছিলাম। বিয়েটা তো ওকেই করতে চেয়েছিলাম, কিন্তু তার একটা ভুল সিদ্ধান্ত সবকিছু বদলে দিল। আজ সে আমার ভাবি। চাইলেও আর সেই নাম লাবণী বলে ডাকতে পারবো না, ডাকতে হবে ভাবি বলে। তুমি তো ভাবছো আমি নীরব। আমার নীরবতা দেখলে, কিন্তু ভেতরের অস্থিরতা কখনো দেখলে না, বুঝলেও না কখনো, আর কখনো বোঝার সুযোগটাও পাবে না। আমার অস্থিরতা বোঝার একজন পেয়ে গেছি, যেমনটা তুমিও পেয়েছো। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসবে, অনেক, সবার থেকেও তুমি। ভাবতে ভাবতে চোখের কোণে জল এসে গেছিল। আসলে যতই ভুলে গিয়ে ভালো থাকার অভিনয় করি না কেন, ভালোবাসার মানুষকে কখনো ভুলে গিয়ে ভালো থাকা যায় না। যেটা শুধুই অভিনয়, আর এই অভিনয়ের ভালো থাকার উপরেই অনেক মানুষ বেঁচে আছে। অনেক সত্য চাপা পড়ে যাচ্ছে এই অভিনয়ের ভালো থাকার উপর। আমার সত্যিটাও চাপা পড়ে গেছে। কেউ জানে না আমি লাবণীকে ভালোবাসতাম। সবাই বের হয়ে যেতেই বন্ধুগুলো আসলো, এসেই রুমে ঢুকিয়ে দিল। রাত প্রায় 12টা বেজে গেছে। দরজা বন্ধ করে গুটি গুটি পায়ে আগানোর চেষ্টা করছি, কিন্তু আজ হঠাৎ ভয় লাগছে মেয়েটাকে। কি হবে এসব ভেবে ঘাম ছুটে গেছে আমার। এতদিন তো খুব কাছে যাওয়ার চেষ্টা করতাম, তাহলে আজ তাকে কাছে পেয়েও ভয় লাগছে কেন? সব ভয় কাটিয়ে আমি গিয়ে নীলার পাশে বসলাম। এরপর ওর গালে আলতো করে হাত রেখে বললাম, অজু করে এসো, নামাজ পড়বো দুজনে। এরপর মেয়েটা চুপচাপ উঠে গেল। আমার উদ্দেশ্য দুইটা, প্রথমত নামাজ পড়বো দুজনে, আর দ্বিতীয়ত মেয়েটার এই মেকআপে ভরা মুখটা আমি দেখব না। এমনিতে অনেক ভালো লাগে ওকে। মেকআপ করে আসল সৌন্দর্যটা ঢাকা পড়া মেয়েটাকে আমি দেখতে চাই না। নীলা আসতেই আমিও অজু করে আসলাম। জায়নামাজ নিচে রেখে দুজনে পাশাপাশি দাঁড়ালাম। তারপর নামাজ আদায় করে নিলাম। মনটা ফ্রেশ হয়ে গেল। সব দুঃখ কষ্ট সব অতীত ভুলে নামাজ দিয়ে দুজনের নতুন জীবন শুরু করলাম। নীলার মাথায় হাত রাখতেই লজ্জায় লাল হয়ে গেল। কিছুক্ষণ পর আমি নীলার হাত ধরে বলতে শুরু করলাম, আজকে কি পাবো এটা? কোনটা? যেটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। আপনার ইচ্ছা। তুমি এমন করলে কিভাবে হবে? আমি আবার কি করলাম? লজ্জা পাচ্ছ কেন? এতদিন তো খুব মজা নিচ্ছ, আর এখন লজ্জা পাচ্ছ? কি বলেন এগুলো? দাঁড়াও দেখাইতেছে কি বলি। বলেই নীলাকে কোলে তুলে নিলাম। নীলা লজ্জায় চোখ বন্ধ করে আছে। ওর চোখের পাতে একটা কিস করলাম। নীলা শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি নীলাকে বললাম, চলো ছাদে যাব। চলেন। তারপর আমি নীলাকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। কিন্তু এ কি, ছাদে তো আরো দুজন চলে এসেছে আগে থেকেই। ভাইয়ার বুকে মাথা রেখে লাবণী হাসছে আর কথা বলছে। এই দৃশ্য দেখে বুকের ভিতর চিনচিন করে ব্যথাটা আবার নাড়া দিয়ে উঠল। আমার কাছেও তো নীলা আছে, তবে তার জন্য কষ্ট কেন লাগছে? আমাকে নিজেকে সামলাতেই হবে, নিজেকে আরো কঠোর হতে হবে। নীলাকে নিয়ে ছাদে উঠতেই ভাইয়া পিছনে তাকালো আর বলল, কিরে তোরা এখানে? আমারও তো একই কথা, তোমরা এখানে কেন? তোর ভাবিকে নিয়ে চাঁদ দেখতে এলাম। আমিও তো আমার বউকে নিয়ে চাঁদ দেখতে এলাম। আই বস। না, আমি ওদিকে যাই, তুমি প্রেম করো। আমাদের দুজনের কথা শুনে লাবণী পিছনে তাকালো। নীলা আমার কোলে আর লাবণী তাকিয়ে আছে আমার মুখের দিকে।
এরপর নীলাকে নিয়ে ছাদের ওপাশে চলে গেলাম। নীলাকে কোল থেকে নামিয়ে দিয়ে ওর কানে কানে বললাম, আমাদের ছাদে বাসর করার প্ল্যানটা নষ্ট হয়ে গেল। তো রুমে চলুন, এখানে ভাইয়া আর আপু আছে, তাদের সামনে প্রেম করা যাবে না। কথা খারাপ বলনি, দেখি ভাইয়াকে পাঠানো যায় কিনা। দরকার নেই, চলুন তো রুমে, আজকে আপনার পাওয়ার দেখব। খুব তো বলতেন। কি বলতাম? কিছু না, চলুন তো। এবার নীলা এক প্রকার টেনে হিচড়ে আমাকে রুমে নিয়ে আসলো। লাবণী 1 সেকেন্ডের জন্য নজর সরায়নি আমার দিক থেকে। মেয়েটার অনেক জ্বলছে হয়তো। তারপর রুমে এসে আমি নীলাকে বললাম, নীলা একটা কথা বলবো। বলো, কি বলবে? নীলা, তুমি দাও কিছু, আমি দিব কিছু, তাহলে জন্ম নিবে ছোট্ট একটা শিশু। যা দুষ্টু কোথাকার, মুখে যা আসছে তাই বলছে, লজ্জা করে না আপনার? এরপর আমি রুমের দরজা বন্ধ করে দিলাম। নীলা চুলগুলো ছেড়ে দিল। আমার পছন্দের জিনিস তার এলোমেলো চুলগুলো। আর লোভ সামলাতে পারলাম না, চুলে নিজেকে ডুবিয়ে দিলাম। মাতাল করা গন্ধে পাগল হয়ে গেলাম। নেশার ঘরে আছি আমি। নীলার ঘাড়ে কিস করতেই নীলা আমার পিঠে খামচে ধরলো। নীলাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। তারপর তার কাছে গেলাম। নিঃশ্বাসের শব্দটা আমার এমন মনে হচ্ছে তার হার্টবিটের শব্দটা যেন আমার হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে। বাকিটা ইতিহাস। কি হয়েছে আমি নিজেও জানি না। বিয়ে করিনি তো, তাই বলতে পারলাম না। পরের দিন সকালে নীলাকে পাশে দেখলাম না। প্রতিটা মেয়ের মতো সেও বাসর শেষে গোসল করতে গেছে। মুচকি একটা হাসি দিয়ে ঘুম থেকে উঠলাম। এমন মুচকি হেসে ঘুম থেকে ওঠা মানে আজ সারাদিন ভালো কাটবে। হঠাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপলো। বাথরুমে নক করলাম। নীলা বুঝতে পেরে দরজা খুলে দিল। এরপর ভিতরে ঢুকে যা দেখলাম তা আর বলার দরকার নেই। তারপর একসাথে দুজনে গোসল করে বের হলাম। নীলা একটা কিস করে চলে গেল। বিয়ের প্রথম দিনেই নীলা বাড়িটাকে আপন করে নিয়েছে, এটাই অনেক কিছু। 5 মিনিট পরে নীলা আবার চলে আসলো। আমি নীলাকে বললাম, কি ব্যাপার, চলে আসলে কেন? আম্মু অনেক পচা। কেন, আম্মু আবার কি করলো? বকা দিছে, বলে আমি রান্নাঘরে কেন এসেছি। আম্মু এমনই, যতদিন সুস্থ আছে ততদিন তোমাকে কাজ করতে দিবে না, কিন্তু তুমি আম্মুর কাজে হেল্প করবে, তার সাথে সাথে থাক। আম্মু আব্বুর দেখাশোনা করবে, তাহলে তোমাকে সবাই ভালো জানবে। আর এটা তোমাকে নিয়ে আমার গর্ব, কারণ প্রতিটা স্বামী চায় তার স্ত্রীর নামে ভালো কিছু শুনতে। আচ্ছা ঠিক আছে, করব। নীলা একটা গান শোনাবো তোমাকে, শুনবে? শুনবো শোনা। তারপর আমি নীলাকে গান শোনালাম। গানটা ছিল এমন, তোমায় দেখলে মনে হয় তোমার পেটে আমার বাচ্চা, আব্বু আব্বু কয় বুঝি, আব্বু আব্বু কয়। ঢং দেখে বাঁচি না। তারপর সকালে নাস্তা করতে চলে গেলাম। দেখলাম লাবণী খুব চঞ্চল। সেই 4 বছর আগের মতো চঞ্চলতা আজ দেখতে পাচ্ছি, যেমনটা ছিল রিলেশনের আগে। হয়তো বিয়ের পর সব সামলে নিয়েছে। মেয়েরা অনেক কিছু সামলে নিতে পারে, হয়তো সেও সামলে নিয়েছে। খাবার খেয়ে সবাই যার যার রুমে চলে গেল। অনেক মানুষ আসলো নতুন বউ দেখার জন্য, এটাই স্বাভাবিক। 2 বউকে সবার পছন্দ হয়েছে, আর পছন্দ না হলেই কার কি। আমার বউ আমার পছন্দ হলেই চলে। কার পছন্দ হলো কার পছন্দ হলো না সেটা দেখার বিষয় না। সংসার যেহেতু আমি করব, কারো কোনো মতামতের প্রয়োজন আমি মনে করি না। লাবণী একটু বেশি সুন্দর, এটা সব সময় বলি আমি, তবে নীলাও কম না, এবং কম সুন্দরী হলেও ফেলে দিব না। চশমা পরলে খুব কিউট লাগে মেয়েটাকে। সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটলো। নীলার বাসা থেকে লোকজন আসলো, তাদের দেখাশোনা সব তো আমাদের করতে হবে। সন্ধ্যা হতেই ওদের বাড়িতে চলে গেলাম। নীলাদের বাড়িতে গিয়ে দেখি নীলার সব কাজিনরা একসাথে গোল হয়ে বসে আড্ডা দিতেছে। আমাদেরকে দেখে সবাই এগিয়ে আসলো। গতকাল এত ব্যস্ত সময় গেছে, কারোর সাথে পরিচিত হতে পারিনি। আজকে পরিচয় হয়ে যাবে, সমস্যা নাই। নীল আমার হাত ধরে ঘরে নিয়ে গেল। বিয়ের প্রথম দিনগুলোর মতো যদি সবসময় হতো, তাহলে কখনো সংসারে দুঃখ থাকতো না। ঘরে ঢুকে শাশুড়ি মাকে সালাম করলাম, ভাইয়াও করলো। তারপর যার যার মতো নিজেদের রুমে চলে গেলাম। নিজেদের রুম বলতে আমি নীলার রুমে, ভাইয়া ভাবি রুমে চলে গেলাম। মেয়েদের ঘরগুলো এত গোছালো হয় কেন? তবে নীলার রুমে একটা জিনিস অবাক করার মতো, যা অন্য মেয়েদের রুমে থাকবেই, অথচ নীলার রুমে নেই। বুঝতে পারছেন? কসমেটিক্সের কথা বলছিলাম। খুব বেশি কিছু নেই, 2-1টা। যেখানে অন্য মেয়েদের রুমে 1 বস্তার চাইতে বেশি হবে, সেখানে নীলার রুমে কিছুই নেই। যাই হোক না কেন, না থাকাটাই আমার জন্য ভালো, কারণ টাকা বেঁচে যাবে। আর একটু শিওর হওয়ার জন্য নীলাকে প্রশ্ন করলাম, নীলা তুমি কি কসমেটিক্স ব্যবহার করো না? না, ওসব জিনিস আমার ভালো লাগে না। কি বলো, তুমি তো পুরাই আলাদা।
অন্য মেয়েরা তো কসমেটিক্সের জন্য পাগল, আর তোমার ঘরে তেমন কিছুই নেই। কোনো এক জায়গায় পড়েছিলাম, তোমার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো, অন্যের মতো হতে যেও না, তুমি তোমার মতো থাকো। তাই ওসব ব্যবহার করি না, আল্লাহ যা দিয়েছে তাতে সন্তুষ্ট, কৃত্রিম কিছু তৈরি করার ইচ্ছে নাই। আলহামদুলিল্লাহ, বউ আমার যেমন বুদ্ধিমতী তেমনই রূপবতী। ফ্রেশ হয়ে নেন, খাবার খাওয়ার জন্য ডাকতেছে। আচ্ছা। ফ্রেশ হয়ে এসে খাবার খেতে গেলাম। সবাই একসাথে খাওয়া দাওয়ার পর আমাদেরকে ধরে নিয়ে গেল ছাদে। সব কলেজে পড়ুয়া ছেলে মেয়ে, কয়েকটা স্কুলে পড়ে, সবার সাথে পরিচিত হলাম। তারপর শুরু হলো খেলা। তারা ডেয়ার দিবে আর সেটা আমরা করতে হবে। কি একটা ঝামেলায় পড়লাম বলুন তো। এখন যদি ডেয়ার দেয় ছাদ থেকে লাফ দিতে হবে, তাহলে কি হবে? সবে মাত্র একদিন হলো বিয়ে করলাম, কিন্তু তেমন কোনো ডেয়ার পেলাম না। বরং লাবণীকে জ্বালানোর মতো একটা ডেয়ার পেলাম। আমার ডেয়ারটা হলো নিজের বউকে লিপ কিস করা। শুনেই মনটা আনন্দে ভরে উঠল। আমি আর কি করব, নীলাকে কিস করার জন্য রেডি হলাম। যদিও সবার সামনে লজ্জা লাগতেছে, তবুও লাবণীকে জ্বালানো যাবে সেটা ভেবেই নীলার ঠোঁটের কাছে চলে গেলাম। আলতো করে একটা চুমু খেলাম। নীলা লজ্জা পেয়ে চলে গেল। আমিও উঠে আসলাম। লাবণী যে তাকিয়েছিল সেটা বেশ ভালো করে লক্ষ্য করছি আমি। মেয়েটাকে জ্বালাতে এত ভালো লাগে কেন কে জানে। যাই হোক, রুমে এসে দেখলাম নীলা বিছানায় শুয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, কি হলো, চলে আসলে কেন? তাহলে কি করব? সবাই অপেক্ষা করছে যে। আমি যাব না আর। ছি ছি, লজ্জা লাগছে আমার। লজ্জা কেন লাগছে? আপনি তখন কি করলেন? কি করছি? জানেন না কি করছেন? না তো, কি করছি? দাঁড়ান দেখাচ্ছি। এবার নীলা আমাকে কিস করে বলল, এটা কি করছেন? যান এখন ওদের কাছে। যাব না। তো কি করবেন? বউয়ের সাথে থাকবো, আর কি করব? খুব আসছে বউয়ের সাথে থাকবে। বউ নেই আপনার, আপনি সিঙ্গেল, ঠিক আছে? বিবাহিত, সিঙ্গেল। হঠাৎ ফোনটা বেজে উঠতেই দেখি লাবণী কল করেছে। আমি কেটে দিলাম। আবারও কল করেছে, আমি কেটে দিয়েছি। পরের বার ধরলাম, হ্যালো। এখনই ছাদে আসো, তোমার সাথে কথা আছে আমার। কেন, কি কথা? আসো বলতেছি। নীলা, আমি ছাদ থেকে আসতেছি, তুমি থাকো। আচ্ছা। লাবণীর আবার আমার সাথে কি কথা থাকতে পারে? দেখি ছাদে গিয়ে কি বলে। মেয়েটা ভালোই জ্বলতেছে। হায় রে এক্স, তোরে জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটা শেষ। ছাদে গিয়ে দেখি সবাই চলে গেছে। লাবণী ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি বেশ অবাক হলাম, এত তাড়াতাড়ি সবাই চলে গেল কেন? নাকি তাড়িয়ে দেওয়া হয়েছে? কে জানে কি হয়েছে। তবে যাই হোক না কেন, এসব লাবণী করেছে এটা শিওর। আমি লাবণীর পিছনে গিয়ে দাঁড়ালাম। তারপর বললাম, ভাবি ডেকেছেন? অপূর্ব, আমি তোমার ভাবি না। একদিন হয়েছে বিয়ে হয়েছে, আজকে এসব কি বলেন? দেখো অপূর্ব, ফাইজলামি বাদ দাও, একটু সিরিয়াস হও। ঠিক আছে, বলেন কি বলবেন। আমাকে নিয়ে পালাতে পারবে? আমি লাবণীর এই কথা শুনে বেশ অবাক হলাম। বিয়ের পর সে কেন আমার সাথে পালাতে যাচ্ছে? তার বর আছে, আর সে বিয়ের 10 দিন আগে আমাকে বুঝিয়ে বললে হয়তো আমি বুঝতাম, কিন্তু বিয়ের পর কেন সে এই কথাটা বলল, এটা আমি মেনে নিতে পারছি না। এসব কখনো সম্ভব না। আমি নীলাকে ভালোবেসে ফেলেছি, তাকে আমি আমার হৃদয়ে জায়গা দিয়ে দিয়েছি। আমি লাবণীকে নিয়ে পালিয়ে গেলাম। তাছাড়া ভাইয়ার কি হবে পরে? পরিবারের সবার কাছে আমাকে ছোট হতে হবে, এটা কখনো সম্ভব নয়। কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। দেখো লাবণী, তুমি যা বলছো তা ঠিক নয়। কারণ তুমি বিয়ের 10 দিন আগে বললেও আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতাম, কিন্তু এখন আর সম্ভব না। একটা জিনিস চিন্তা করো, আমার ভাইয়া তোমার স্বামী, তোমার বোন আমার স্ত্রী, তাহলে কিভাবে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব বলো? এটা আমি পারবো না। শুধু এটুকু বলবো, তুমি ভালো থেকো। অপূর্ব, তুমি আমাকে ভালো থাকতে দিচ্ছ? যখনই তোমাকে ভুলে থাকতে চাই তখনই আমার সামনে চলে আসো। তাহলে কিভাবে ভালো থাকবো আমি? নীলার সাথে এমন কিছু করো যা আমাকে আমার অতীত মনে করিয়ে দেয়। খুব কষ্ট হয়, তুমি বুঝো না? তো এখন কি করতে হবে বলো? কি করলে তুমি ভাইয়াকে নিয়ে সুখে থাকতে পারবে বলো? পালাতে তো পারবো না, তাই না? কখনো সম্ভব না। তাহলে তুমি এই শহর ছেড়ে নীলাকে নিয়ে ঢাকা চলে যাও। যেখানে তুমি থাকো সেখানে নিয়ে যাও নীলাকে। কিন্তু আমি নীলাকে নিয়ে গেলে আব্বু আম্মুর দেখাশোনা করবে কে? আমি করব। তুমি জানো আমি কেমন মেয়ে, কখনো কষ্ট পেতে দিব না আব্বু আম্মুকে। ঠিক আছে, ভালো থেকো। তুমি যা চাইবে তাই হবে। আর মাফ করে দিও এতদিন জ্বালানোর জন্য। আমাকেও তুমি মাফ করে দিও। সেদিন যদি ব্রেকআপ না করতাম তাহলে আজ এখানে দাঁড়াতে হতো না। নিজের মনকে অনেকবার প্রশ্ন করলাম, সেদিন এমন কেন করলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। হইছে, বাদ দাও এসব, আমি যাচ্ছি। এই বলে ছাদ থেকে চলে আসলাম। ভীষণ কান্না পাচ্ছে মেয়েটার কথা শুনে। খুব ভালোবাসতাম মেয়েটাকে,
সারাদিন যাই করি না কেন দিন শেষে ভাবতাম মেয়েটা ঠিক আছে তো। কেটে গেল আরো কয়েকটা দিন। গতকালকে বিয়ের সব ঝামেলা শেষ হয়েছে। ভাবছি আজ সন্ধ্যায় ঢাকায় চলে যাব। কাউকে কিছু বলিনি, এমনকি নীলাও জানে না। এই কয়দিনে লাবণীকে আর ডিস্টার্ব করিনি, সবকিছু চুপচাপ। আজ সকালে খাবার টেবিলে সবাই যখন খেতে বসলো তখন আব্বুকে বললাম, আব্বু আমাকে ঢাকা যেতে হবে, কেন? আমার ছুটি শেষ তাই। কিন্তু আরো কয়েকদিন তো বাকি ছিল। হ্যাঁ, জরুরি কাজ পড়ে গেছে তাই যেতে হবে। আমি ভাবছিলাম তুই আমার জায়গা নিজে কাজ করবি। আব্বু ভাইয়া আছে, ভাইয়া করবে, আমাকে যেতেই হবে। আচ্ছা যা, আমি আর কি বলবো। তা বৌমাকে নিয়ে যাবি না রেখে যাবি? নিয়ে যাব ভাবছি, এখন তোমরা যা বলবা তাই হবে। নিয়ে যাওয়াটা ভালো হবে। তুই সেখানে একা থাকবি, এখানে বৌমা একা থাকবে। তার চাইতে নিয়ে যা, সেটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে আব্বু। কবে যাবি ভাইয়া? এই তো আজকে সন্ধ্যায়। ও, লক্ষ্য করলাম নীলা আর লাবণী আমার দিকে তাকিয়ে আছে। নীলা আমার কথায় অবাক হওয়ার কথা, কারণ নীলা কিছুই জানে না। তবে লাবণী কি ভাবতেছে সেটাও আমি জানি। লাবণী ভাবতেছে ছেলেটাকে আমি বললাম আর ও সব মেনে নিল। আসলে আমি এমনই, ও এই পর্যন্ত যত করেছে সব আবদারগুলো আমি রেখেছি, শুধু অন্যায় আবদারগুলো বাদে। সন্ধ্যা হলেই ফিরে যাব ঢাকায়, আর থাকবো না এখানে, রেখে যাব সব স্মৃতি। রুমে আসতেই নীলা আমাকে বলল, আমরা কেন যাব? এখানেই তো ভালো আছি। সবাই একসাথে কত আনন্দ করি, কত মজা হয় সবার সাথে থাকতে। আমি নীলার হাতটা ধরে একটা চুমু খেয়ে বললাম, নীলা আমাদের ঢাকা যাওয়াটা খুব দরকার, তুমি না করো না প্লিজ। ঠিক আছে, সব আপনার ইচ্ছা। লাবণীর সাথে সারাদিনে আর দেখা হয়নি, হয়তো আর কথা হবে না। সন্ধ্যা হয়ে গেছে, সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার রওনা দিতে হবে। আজই শেষ হবে লাবণী নামক কালো অধ্যায়টা। তার কথাতেই লাবণীর চোখে স্পষ্ট পানি দেখতে পাচ্ছি আমি। কেউ বুঝতে না পারলেও আমি অন্তত বুঝি সে চোখের জল লুকিয়ে রাখার চেষ্টা করছে। কোনো এক কারণে আজ আমার হৃদয়টা ক্ষত বিক্ষত, পরাজিত সৈনিকের মতো আত্মসমর্পণ করে নিয়েছি। আজ মনে হচ্ছে লাবণীকে বিয়ে করে নিলেও পারতাম। মেয়েটাকে ভালোবাসতাম খুব। গাড়ি ছেড়ে দিয়েছে, চলতে লাগলো আপন মনে আপন ঠিকানায়। চোখের সামনের মানুষগুলো দূরে সরে যাচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে সবকিছু। নীলা আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। মেয়েটা নিষ্পাপ, তাই তো তার ভালোবাসা রক্ষা করতে চলে আসলাম লাবণী নামক অন্ধকার জগৎ থেকে। সত্যি আজ থেকে শেষ হয়ে গেল লাবণী নামক অন্ধকার জগৎটা। এক্স নামক কালো ছায়াটা আর পারবে না অন্ধকার করতে আমাদের জীবন। তবুও সে ছিল, আছে আর থাকবে ভাবি হয়ে। তার কথা ভেবে লাভ নাই। সময় নিজের আপন গতিতে চলে, আর অপূর্ব সেই সময়কে প্রাধান্য দিয়ে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করে। সো অতীত ব্রেকআপ। এতদিন লাবণীর কারণে নীলাকে খুব ভালোবাসতে পারিনি, এখন আর কোনো সমস্যা নাই। জগৎটা শুধু আমার আর নীলার, হারিয়ে যাব দুজন দুজনার মাঝে। অবশেষে ঢাকায় পৌঁছে গেলাম। বাসায় আসার পর নীলা আমাকে বলল, এ যে অপূর্ব, বলো। আজ দেখবো তোমার কত জোর। মানে? বুঝো না, ফিডার খাও। এই কথাটা বলে নীলা আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। এরপর আমাকে খাটের উপর ফেলে দিয়ে জড়িয়ে ধরলো। আমি নীলাকে বললাম, এই কি করছো? দেখো না তুমি কি করছি। কি? আজকে তোমাকে এত আদর করব, কোনো ঘাটতি রাখবো না। ও আচ্ছা তাই? হুম। এই বলে আরো জোরে চেপে ধরলো আমায়, আর চুমু খেতে লাগলো নীলা। আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমিও নিচে থেকে উঠে নীলাকে চেপে ধরলাম। এতক্ষণ নীলা উপরে আর আমি নিচে ছিলাম। এরপর নীলা আমাকে বলল, এই কি করছো? তুমি যেটা করছো আমিও তাই করছি। লজ্জায় লাল হয়ে গেছে নীলা। এবার আমিও চুমু খেতে শুরু করলাম। এইভাবে চুমু খাবার পর চলে গেলাম অন্য জগতে, যেই জগতে আমি আর নীলা ছাড়া কেউ নেই। এরপর কি হলো তা আমি নিজেও জানি না। লাবণীর কথা এখন আর মনে পড়ে না। নীলাই আমার সব, আর কিছুই চাই না এই জীবনে। দীর্ঘ 2 বছর পর আজ আমাদের ঘর আলোকিত করে এসেছে এক রাজকন্যা। আমি জানি আমি কোনো রাজা নই, কিন্তু আমি রাজা না হলেও আমার ঘরে এক রানী ও রাজকন্যা রয়েছে। ভাইয়ারও একটা ছেলে সন্তান হয়েছে। তবে এই 2 বছরে একদিনের জন্য বাড়িতে যাওয়া হয়নি। আব্বু আম্মু এসে আমাদের দেখে গেছে। আমি আমার মামনিটার নাম দিয়েছিলাম ফারিহা সুলতানা নিশি। নীলার নামের সাথে নামটা মিলিয়ে রেখেছিলাম। এইভাবে দিন কাটতেছে, সব মিলিয়ে খুব ভালো আছি। দোয়া করবেন সবাই যেন সারা জীবন দুজন দুজনকে ভালোবেসে একই সাথে থাকতে পারি।